নামটা বলা, যে রেজাউল ভাইয়ের নাম বলার পরে রেজাউল ভাইকে এমন ভাবে ধরেছে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে একটা কথা আজকে সুস্পষ্ট বলে দিই, যখনই আমরা বিচার কার্য পরিচালনার জন্য দেই, ওনারা শুধুমাত্র লেখাটাই পান, লেখকের নাম পান না। যার ফলশ্রুতিতে কে লিখছেন এটা কিন্তু ওনারা খুব নিরপেক্ষ ভাবে জাজ করে আমাদের হাতে তুলে দেন। আমরা পরবর্তীতে নামটা বসে দেখিনি কে ফার্স্ট সেকেন্ড থার্ড বা কি অবস্থায় আছে, কিন্তু সেটা তো বোঝেন না। এবং এরপর দেখলাম আমাকে অনেকে মেইল করেছে, আপা জাজ কি ছিলেন? এবারও সেম মেইল আমি অনেকগুলো পেয়েছি, আপা জাজ কারা ছিলেন? হ্যাঁ, তাই বললাম একা আমি যাচ্ছিলাম, যা কিছু বলার আমাকে বলে দেন, কারণ আমি একাই সবকিছু করেছি, এছাড়া আমাদের আসলে উপায় ছিল না। যাই হোক, আমরা চমৎকার কথা শুনলাম। এবার শুনবো আমাদের মাঝে আছেন কথা সাহিত্যিক পারভীন সুলতানা আপা। তো পারভীন সুলতানা আপাকে ডেকে নিয়েছে। পারভীন সুলতানা আপা, আমি যতদূর জানি যে নাসরিন জাহান আপার কথা সাহিত্য নিয়ে যে কজন খুব ধ্রুপদী পর্যায়ের আলোচনা করতে পারেন বা যারা অনেকটা, তার মধ্যে একজন হচ্ছেন পারভীন সুলতানা। আমি পারভীন সুলতানাকে একটু ডেকে নিচ্ছি। সম্মানিত গুণীজন, আজকে আমরা এখানে এসেছি বাংলা কথা সাহিত্যের এক অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ কথাশিল্পী নাসরিন জাহানের উপর বুক রিভিউ প্রতিযোগিতার একটা অনুষ্ঠানে যে, এবং এই বুক রিভিউটা হয়েছে নাসরিন জাহানের সাহিত্যকর্মের পর। তো একটা নাইদা যে বলে গেল আমি খুব নাসরিনের উপর ধ্রুপদী আলোচনা করতে পারবো, এই জিনিসটা আমাকে মানে আরো মানে ওজনদার করে তুলেছে, হ্যাঁ, মানে একেবারে ভীত করে তুলেছে। যা হোক, আমরা বর্তমানে খুব একটা খসখসে অমসৃণ এবং একটা অস্থির সময় কাটাচ্ছি। আর একবিংশ শতাব্দীর ব্যস্ত নাগরিকতা, যান্ত্রিকতা আমাদেরকে আসলে শিল্প সাহিত্য পথে অনেকটাই মানে বাধাগ্রস্ত করে তুলেছে। ঠিক এমন একটা অসুস্থ সময়ে জলধির যে এই বুক রিভিউ আয়োজন, এটা আমাদের আসলে আশান্বিত করে তুলেছে, আমাদেরকে উজ্জীবিত করে তুলেছে। তো আমি এরকম আয়োজন, আমার মনে হয় যে সাহিত্য শিল্পকে আরো সবুজ করে তুলবে। নারীদা এবং জলধির কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে এই আয়োজনটা চলমান থাকুক, তাহলে সাহিত্যের জগতে একটা সুবাতাস বইবে। আচ্ছা, আমি নাসরিন জাহানের প্রসঙ্গে আসি। যদি আমাকে বলা হয়েছে সময় 5 মিনিট, 5 মিনিটে এত একটা ওজনদার একটা বিষয় চাপিয়ে দেওয়া, যতদূর চালিয়ে যাওয়া আমি চেষ্টা করবো যাতে 5 মিনিটের মধ্যে থাকা যায়। তারপর যদি উপচে যায় তো আমি পড়া কিছু নেই। আচ্ছা, তো নাসরিন জাহান বাংলা কথা সাহিত্যের একটা অপরিহার্য লেখক, এটা আমরা সবাই জানি। তার বয়স থেকে 10 বা 11 বছর বাদ দিলে সে পুরোটাই একজন খাঁটি লেখক জীবন যাপন করেছে। নাসরিন জাহানের সংসার বলেন, প্রেম বলেন, সন্তান বলেন, আমার মনে হয় সবকিছুর উঠে যে শব্দটি উঠে এসেছে সেটা তার সাহিত্য জীবন, সাহিত্য প্রেম। এবং নাসরিন জাহানকে আমি চিনি, আমার মনে হয় আমাদের বয়স তখন 9 বা 10। আমাদের তখন থেকে মানুষের এমএল লাইফ থাকে, আমি জীবনে এটা অবস্থা। আমাদের যে দুজনের এমএল লাইফ ছিল, আমরা বড় হয়ে বিখ্যাত লেখক, বিখ্যাত এবং বিখ্যাত লেখক হতে গেলে ভালো তো লিখতে হবে, তার পাশাপাশি এমন মজার মজার গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটাতে হবে যেগুলো সে বিখ্যাত লেখকদের জীবনীতে লেখা থাকে। তো আমাদের পাড়ায় আসতো এক ডিমলা, গোপালা ডিমলা। আমাদের দুজনের মধ্যে তখন যে কে ওই ডিমলার গোপ ধরতে পারবে, বিখ্যাত ওইটা তার বই লিখতে হবে, সেটা। এবং নাসরিন জাহান সেই বিখ্যাত লেখক হতে পেরেছে। হ্যাঁ, সেটা আসলে এই যে স্বপ্ন যে মানুষ বুনে, সেই স্বপ্নের বৃক্ষে আসলেই ফুল ফোটাতে পারে যদি মানুষ চেষ্টা করে। তো নাসরিন জাহানের প্রথম গল্পের
বা প্রথম দিককার লেখাগুলোর প্রথম পাঠক আমি এবং আলোচক আমি, যার ফলে নাসরিনের যে সাহিত্যিক স্বভাব আচরণ সেটা মোটামুটি আমি বুঝতে পারি। নাসরিনকে সবাই চেনে উরুক্কুর লেখক হিসাবে। এটা একজন লেখকের জন্য আনন্দেরও, আমার মনে হচ্ছে এটা খুব একটা স্বস্তিরও না। হ্যাঁ, উরুক্কু লেখার পর নাসরিন আরো 40-50টা উপন্যাস লিখে ফেলেছে, অনেক গল্প লিখেছে। সেখানে উরুক্কুর মতো একটা রেখা, মানে একটা সীমাবদ্ধতা তাকে বেঁধে ফেলা, এটা আসলে আমার মনে হয় না কোনো লেখকের জন্য সুখকর হতে পারে। নাসরিন জাহান উরুক্কুর পর আরো পঠনে পাঠনে আরো ঋদ্ধ হয়েছেন, পরিপূর্ণ হয়েছেন এবং তিনি নিজেকে আরো তৈরি করেছেন। দেখা যায় এই জন্যই উরুক্কুর যে মিনা, তার সঙ্গে সোনালী মুখোশের মিশি ব্যক্তিত্ব বাচার আচরণে অনেক পার্থক্য আমরা দেখি। বোরেস, আলে কার্পেন্টিয়ার, মার্কেস, এদের মধ্যে বৈশ্বিক লেখকেরাও কিন্তু নাসরিনের উপর একটা ভালো একটা প্রভাব ফেলেছে, যার প্রকাশ আমরা নাসরিনের বেশ কিছু গল্পে এবং উপন্যাসে দেখি। যেমন ওর চন্দ্রলেখার জাদু বিস্তার বা চন্দ্রের প্রথম কলা, এই দুটো বিশেষ করে এলেন পোর বেড়াল তো আছে, বিশেষ করে এই জাতীয় গ্রন্থগুলোতে নাসরিন জাদু বাস্তবতার এমন একটি ঘোর লাগা পৃথিবী তৈরি করে যে পাঠক সেখানে গিয়ে একটা আবিলতার মধ্যে নিমজ্জিত হয়। কাজে নাসরিন সেই উরুক্কুর মধ্যে যে আটকে থাকবে, নাসরিনের পাঠককে অন্যভাবে ভাবতে হবে। এরপরে দেখা যায় যে নাসরিনের প্রায় ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোর উপন্যাস সংখ্যা, ও নিজেই বলতে পারে না, এত মানে নামগুলা বললে আমার 5 মিনিট শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো ওর অনেক উপন্যাস আছে যে পাঠক নাসরিনের উরুক্কুর প্রিয় পাঠকেরাও জানে না। ওর যে একটা মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস, সেই সব জানত আছে, উরুক্কুর কয়জন পাঠক জানেন যে নাসরিন তার প্রতিটি লেখার মধ্যে বা নিজেকে নতুন ভাবে মেলে ধরছে, তার লেখার মধ্যে বাদ বদল আনছে। তো যে সেই সব জ্যান্ততে আমরা দেখি যে সেই 200 দিনে পাকিস্তানি হায়নাদের হাতে এক কিশোর তার সম্ভ্রম, তার মানে এক কিশোর লালসার শিকার হয়। এখানে একটা অন্যরকম বিষয় আমরা দেখি। তারপর ক্রমশ সেই বিভীষিকাময় স্মৃতি সেই কিশোরকে একেবারে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। নাসরিনের অসাধারণ লেখনীতে সে যে হৃদয়গ্রাহী বিষয়টা ফুটে উঠেছে। উরুক্কু বা গোটা কয়েক নাসরিনকে পাঠ করা পাঠক জানেন। তা আমার মনে হয়েছে যে জলধির এই যে আজকের আয়োজন, নায়িকা যে এত পরিশ্রমে এত ভালোবেসে আন্তরিকতা এরকম একটা যে আয়োজন তৈরি করেছে, আমার মনে হয় এটা একটা অনুকরণীয়। আমি আমার জানা নেই যে কোনো একটা নির্দিষ্ট লেখককে কেন্দ্র করে, হ্যাঁ, তার লেখার যে জগৎটাকে জানানোর জন্য যে এরকম কোনো প্রতিযোগিতামূলক আয়োজন করা হয় কিনা আমি জানি না। এই জন্যই আমি নায়িকাকে আমার একদম আন্তরিক কি বলবো দোয়া বলবো আমি, কারণ আমার বয়স হয়েছে, হৃদয় থেকে আমাদের এই শব্দটাই বের হয়ে আসে। তো আর এখানে যারা এই বিশাল বুক রিভিউ প্রতিযোগিতার সঙ্গে যারা সংযুক্ত ছিলেন, যে মননশীল লেখকরা, তাদের জন্য কিন্তু আমি জানাচ্ছি ধন্যবাদ। আর আজকের যারা বিজয়ী হয়েছেন তাদের হার্দিক অভিনন্দন। আর নাসরিনকে একটা গণ্ডি থেকে বের হয়ে আসার মতো করে অন্য লেখকদেরকে একটা গণ্ডি থেকে বের হয়ে আসার জন্য এই বুক রিভিউ প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। আমি আশা করব নাসরিনের মতোই আরো লেখকদেরও এরকম বইয়ের উপর এরকম বুক রিভিউ আলোচনা বা আয়োজন হোক, তাতে কিন্তু আমাদের সাহিত্য সমৃদ্ধ হবে। এবং আবারও আমি নাহিদাকে, জলধিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।
যে বিষয়টা ভয় ছিলাম সবসময়, যেটা হচ্ছে গিয়ে এই আয়োজনটা করতে গিয়ে আমাকে বেশ কিছু মজার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই অভিজ্ঞতার একটা ছিল এরকম, একজন আমাকে ফোন করে বললেন, আমি বইয়ের আলোচনা পাঠাবো, কিন্তু আপনি কাউকে বলতে পারবেন না। বললাম, ভাই, বলতে না পারলে আপনি কি করে প্রতিযোগিতায় আসবেন, আমি তো বুঝতে পারছি না। তো বললো, না, আমার নাম দেওয়ার দরকার নেই। আমি ঠিক আছে, তাহলে আপনি এমনি পাঠান, আমি অনলাইনে ছাপিয়ে দিই, আমার অনলাইনে বা যে কোনো জায়গায়, কিন্তু প্রতিযোগিতা তো প্রতিযোগিতাই। তো বললো, না, আমি আসলে নাসরিন জাহানকে এত ভালোবাসি, ওর যে কোনো জায়গায় যে কোনো কিছু পেলে আমি সেখানে অংশগ্রহণ করি। তো বুঝলাম যে একটা সাহিত্য মানুষকে কত দূর নিয়ে যেতে পারে। এটা খুব আনন্দের বিষয়, আমার কাছে ভালো লেগেছে। যদিও আমি তার অনুরোধটা রাখতে পারিনি, কিন্তু এটা তো সত্যি কথা যে এই ভালোবাসাটুকু অর্জনে। আমরা এরপর আরেকজনের কথা শুনবো, কিন্তু তার আগে যেহেতু বলেছি জলধি ছোট কাগজ, এবং ছোট কাগজের কাজই কিছুটা ওই ছোট ছোট উল্টাপাল্টা কাজ, এই উল্টাপাল্টা কাজের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। আচ্ছা, যেটা হচ্ছে, আমরা আজকে যে নাসরিন জাহানকে দেখেছি, এই নাসরিন জাহানকে আমি বলি না যে সবার পেছনে কোনো একজন মানুষ থাকে, যে মানুষটা তাকে এগিয়ে নিয়ে যায়, ভালোবেসে হোক, হাত ধরে হোক। এই কথা নাসরিন জাহান সহ আমরা সবাই স্বীকার করব যে আজকের নাসরিন জাহান, এই নাসরিন জাহান হয়ে উঠেছে তার পেছনের মানুষটির জন্য, এবং সে মানুষটি আর কেউ না, তার জীবন সঙ্গী, তার বন্ধু আশরাফ আহমেদ, কবি আশরাফ আহমেদ। আমরা আজকে এখানে যারা বসে আছে তাদের কাউকে ফুল দেব না, আমরা আজকে আশরাফ আহমেদকে ফুলের শুভেচ্ছা জানাবো। আশরাফ ভাই, আপনি একটু আসবেন প্লিজ। আমি পারভেজ ভাই হাতে দাও। পারভেজ ভাই, আপনি একটু কানিয়ে আমাদেরকে এই পেছনের মানুষটা, কারণ আমরা কখনোই পেছনের মানুষটাকে মূল্যায়ন করি না, পেছনের মানুষটাকে ভুলে যাই। সামনের মানুষ থাকুক, কিন্তু নাসরিন জাহানের জন্য অবশ্যই একটা জোরে করতালি হোক। আশরাফ ভাইকে দাওয়াত দিতে গিয়ে আমি বলে আসছিলাম যে আশরাফ ভাই আসতে হবে, এই কারণে আসতে হবে। হ্যাঁ, আশরাফ ভাই আসেন, একটু কথা বলে যাবেন। আপনাকে শুধু ফুল দিয়ে ছেড়ে দেবো তা তো হয় না, তো ফুল যেহেতু দিয়েছি একটু তো খাটিয়ে নেব নাকি। তো আপনি সামনে আসেন, আপা একটু সামনে দুজনকে ধন্যবাদ। জীবনের প্রথম এরকম একটা দৃশ্য। যাই হোক, আশা করি নারীদের সাথে কথা ছিল যে আমাকে ডাকবেন, কিন্তু সে কথা রাখেনি। কেউ কথা রাখে না। বছরের গল্প, 44 বছর কেমনে দেখ। মানে একটা কথা অনেকেই বলেন, মানে আমি শুনি যে নাসরিন জাহান যে পর্দায় আজকে এসেছে, পিছনে আশরাফ আহমেদের অনেক স্যাক্রিফাইস, যার জন্য উনি নিজে পিছিয়ে পড়েছে। উনি জীবিকার স্বার্থে থাকা খাওয়ার এনশিওর করার জন্য যখন চাকরির পিছনে মনোযোগ দিল, তখন উনি একটু দূরে চলে গেলেন। আর সে তো বিয়ের আগের থেকেই এক কথায় শেষ করেছে যে আমি কিছুই করবো না লেখালেখি ছাড়া। আমিও তো আসছিলাম এখানে কবিতা লিখতে, আমার তো 7টা কবিতার বই আছে, কিন্তু লেখক ইমেজ বলতে একটা জিনিস যা, সেটা আমার থেকে 1000 গুণ বেশি হয়ে তার। আর এখানে হচ্ছে যে আমরা আসলে বিয়ে করার আগেই আমিও ভাবছিলাম যে
লেখালেখি করে এরকম একটা মেয়ে হয়ে বিয়ে করবো। সে তো নিবেদিত, সে পৃথিবীতে আসছে শুধু লেখালেখি বলে, তার পাশে একজন লেখক থাকাটা তার জন্য খুবই ভালো। যাই হোক, মানে আসলে যদি সে কিছুটা অর্জন করে থাকে, আমি বিশ্বাস করি এটা একান্তই তার। এইখানে আমি তাকে কি করব? তাকে তো আমি বলে দিতে পারি না এইভাবে লেখো, ওইভাবে লেখো না। আমি ওদের যা ইচ্ছে লেখো, আমার কোনো কিছু ইয়ে থাকে। ফলে সে স্বচ্ছন্দে নিজের সময় পাড়ি দিয়েছে, আমি একটা করে একটা বই করেছি। তো ডেডিকেশন ব্যাপারটা তার মধ্যে যেরকম ছিল, আমার মধ্যে এতটা ছিল না। কিন্তু আমি শুধুমাত্র একটা পরিবেশ এনশিওর করেছি। যেহেতু আমরা বিয়ের পরে সে কলেজে ভর্তি হলো, সে বাজার করে, সে রান্না বান্না করে, মশলা বাটে, এরকম। তখন গরিব ছিল আর কি, তো কাজের বুয়াটা ঠিক মতো রাখা হতো না। তো তারপরে একটা পর্যায়ে গিয়ে সে তার নাগরকে বিদায় করে দিল, এখন খালি ইনস্ট্রাকশন দেয় যে এইটা এইভাবে, এটার সাথে ওইটা, ওইটার সাথে ওইটা, এভাবে দিয়ে দিয়ে দিয়ে, মানে এক একটা গৃহকর্মী আসে, প্রথম কিছুই পারে না, কিন্তু তার গাইডলাইনে আস্তে 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 একটা দারুণ একটা পর্যায়ে চলে, আর কোনো ইনস্ট্রাকশন ছাড়াই সে করতে পারে। তো এমন না যে ফুল টাইম লেখক হয়েছে বলে তার উদাসীন সবকিছু দিতে পারে, তা না। সংসারটা সে চালায়। আমি তো চাকরি করে টাকা দিয়ে দিই, চালাও। প্রথম বিয়ের পর প্রথম যে মাসে তাকে টাকা দিয়েছে, তখন সে ভাবেই নেই কোনোদিন যে তার হাজবেন্ড বেতনের সব টাকা এসে তার কাছে দিয়ে দিচ্ছে। তখন সে খুব সুখী হলো আর কি। যাই হোক, মানে আমাদের একটা বড় ফ্যামিলি, আমরা ভাই বোন অনেকগুলো, সেখানেও তার দায়িত্ব কর্তব্যের ব্যাপার ছিল। নর্মাল। তারপরে আমার ভাই বোন, তাদের আত্মীয় স্বজন, সবগুলোকে ব্যালেন্স করে চলছে। এবং সেটা করতে গিয়ে শুরুর দিকে সে মানে সময় পেত না, বাজারও করতে হয়, তরকারি রান্না করতে হয়, আত্মীয় স্বজন আসলে তাদেরকে ইয়ে করতে হয়, সময় দিতে হয়। যার ফলে সে রাত দিকে লেখা শুরু করে, চোখের মধ্যে মরিচ পর্যন্ত ঘুম না আসে। যাক, মানে ওই লেখালেখির ব্যাপারে সে মোটামুটি কোনো বাধার সম্মুখীন তো হয়ে নেই, বরং আমি চেষ্টা করেছি একটা পরিবেশ যাতে আমাদের তৈরি হয়, যেখানে সে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে এবং নিজের মতো করতে পারে। তার লেখালেখির মধ্যে অনেক অনেক এমন সব জিনিস আসছে কিছু কিছু, যেটা 8-10 জনের লেখাটা মুশকিল। ও মানে স্পন্টেনিয়াস, কিন্তু তার এখানে কোনো ইন্টারফেয়ারেন্স আমার নাই। আর সেই যে পৃথিবীতে আসছে লেখক করার জন্য, তো কিছুটা হয়েছে, আরো বাকি আছে হবে। আর আমরা নিরীহ লোকজন একটু বুদ্ধযুদ্ধ লিখে শেষ করে যাব। ধন্যবাদ। একদম সত্যি কথা। আশরাফ ভাই যখন বাসায় গেলাম, তখন বলেন, নাহিদ আমাকে কিন্তু মঞ্চে ডাকা যাবে না। আমি খুব বিনয়ের সাথে বলে আসলাম, ঠিক আছে, ডাকবো না। কারণ আমি জানি যে এটাই বলতে হবে, আমার কাজ তো আমি করবোই। আচ্ছা, যাই হোক, ভালো লাগলো আশরাফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের আরেকজন তরুণ উদীয়মান লেখক, এবং উদীয়মান বলা যাবে না, সে অবস্থায় ইতিমধ্যে আমাদের তরুণদের মধ্যে একটা জায়গা করে নিয়েছে, এবং জায়গা করে নিয়েছে তার স্বতন্ত্র ভাষা শৈলী এবং তার লেখার নিজস্ব মূল্যায়নের কারণে। এবার তিনি এসে একটু কথা বলবেন, আবার লেখালেখি খুব সংক্ষেপে, আমাদের আসলে সময় যেহেতু একটা লিমিটেড, আমরা জানি সবাই। দেখে নিচ্ছি কথা সাহিত্যিক ইশরাত তানিয়াকে। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে
শুভকামনা জানিয়ে কিছু বলার চেষ্টা করছি। নানা রকম কথাবার্তা এখানে হয়ে গেছে, বিশেষ করে আশরাফ ভাই এরকম কথার পর আমি কি বলবো, আমার চিন্তাটা আসলে আমার চিন্তা ভাবনাটা আরেকটু অন্যদিকে চলে গেছে। এবং লেখক হিসাবে একটা কথা বলবো, আশরাফ ভাই একটু টাচ করে গেছেন, কথাটা বলেননি, ওইটা একটুখানি বলি। সেটা হচ্ছে যে নাসরিন জাহানের লেখা যখন পড়ি, অনেক লেখা পড়লে মনে হয় যে বিভিন্ন রকম সম্পর্কের বিষয়গুলো যখন আসে, আশরাফ ভাই যখন পড়েন উনি আসলে কিভাবে দেখেন সেই বিষয়গুলো, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ সম্পর্ক এত স্পর্শকাতর বিষয় এবং সেখানে আসলে ওনার সাপোর্ট, ওনার মহত্ব সবকিছুই বোঝা যায় যে এত স্বতঃস্ফূর্ত ভাবে না হলে কিন্তু নাসরিন জাহানের পক্ষে লেখা সম্ভব হতো না। আমার মনে হয় আপনারা কিছুটা একমত হবেন আমার কথার সাথে। কাজে এখানেও একটা জোরে একটা হাততালি আমার মনে হয় আশরাফ ভাই পান। আমি আমার কথায় ফিরে কথা শুরু করছি। সময়টা খুব কম, যতটুকু আসলে বলা যায় একটু সংক্ষিপ্ত করে ফেলছি। এবং নাসরিন জাহানের উপন্যাস নিয়ে আমি কিছু কথা বলেছি, এখানে আমি তার গল্প নিয়ে আজকে কিছু বলার চেষ্টা করব। তো বাংলা সাহিত্যে যখন এমন একটা সময় আসলে উনি এসেছেন যখন একটা গতানুগতিক গল্পের ধারা চলছে, সামাজিক সংকট এবং এইসব বিষয়গুলো নিয়ে লেখা হচ্ছে, সেই সময়ের ক্ষেত্রে মানে সেই আখ্যানকালের সময়ে নাসরিন জাহানের আবির্ভাব সত্যি গুরুত্বপূর্ণ। এবং বাংলা সাহিত্যে আমরা এই প্রথম দেখলাম যে নিজস্ব বোধ, প্রবৃত্তি, তার প্রবণতা এবং অনুভূতি, চেতনা সবকিছু মিলিয়ে মনস্তাত্ত্বিক একটা বিশেষ শিল্প, কি বলা যায়, শিল্প স্বর। এবং এটা আসলেই বাংলা সাহিত্যে বিরল। এবং তার গল্পগুলোর কথা যদি বলি, নিশ্চয়ই আপনারা সেগুলো পড়ে এসেছেন। যেমন আছে দাহ, আসলে একটি দীর্ঘশ্বাসের ডালপালা, টবের অশ্বত্থ, গড় ঠিকানিয়া, আছে প্রতিপক্ষ শকুনিলা। এই সমস্ত গল্পগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি, তাহলে আসলে নাসরিন জাহানের যে সাহিত্য প্রতিভা এবং তার যে স্বতন্ত্র লেখনী, সেটা সম্পর্কে আসলে ধারণা পাওয়া যায়। এই ধরনের কিছু গল্প পড়লেই পাওয়া যায়। আমি সেখানটা একটুখানি আজকে বলার চেষ্টা করবো যে তার যে শিল্প সত্তার স্বাতন্ত্র্য আসলে কোত্থেকে এলো। এবং এটা আমার যে পাঠ, সেই পাঠের সাথে আপনারা হয়তো মিলিয়ে নেবেন, কিছু হয়তো মিলবে, কিছু হয়তো মিলবে না। কারণ নাসরিন জাহানের লেখা নিয়ে কে কি লিখেছে সেরকম আমার আসলে পড়া হয়নি, সেটা আমারই সীমাবদ্ধতা। কিন্তু আমি তাকে যেভাবে পড়েছি, যেভাবে দেখেছি, সেটা আমি একটুখানি বলতে চাই। সেটা হচ্ছে শিল্পসত্তার স্বাতন্ত্র্য বা স্বতন্ত্র রূপ, যেটা প্রথমে আমি বলবো যে তার যে লিখন শৈলী একেবারেই গতানুগতিকের বাইরে তার লেখা। এবং এই লেখাটা কিভাবে হলো, এই স্বতন্ত্র কিভাবে হলেন তিনি, আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে তার একটা সহজাত উদ্ভাবনী শক্তি আছে। একদমই এটা সহজাত ব্যাপার। এবং ওনার চারপাশে পরিপার্শ্ব, ওনার ভেতরের যে জগৎ, এগুলো নিয়ে একটা সহজাত ভাবে উনি কিছু বলেন, প্রকাশ করেন। এবং এই প্রকাশটা করার সময় আমি দেখেছি যে অধিক যুক্তিবাদী চিন্তা কিংবা অযৌক্তিক যে বিশৃঙ্খলা, এগুলো কোনোটি কিন্তু কোনোটির মধ্যে তিনি নেই। তিনি একটা অবচেতন মনের একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটান। এবং এই কাজটা যে তিনি করেন, এই ফ্যান্টাসি, এটা নিয়ে আমি একটা ছোটখাটো একটা লেখাও আমার আছে। এই যে ফ্যান্টাসাইজ করা, এই অবচেতন মনের এই ফ্যান্টাসিটাই একটা ডিফারেন্ট ধরনের একটা কি বলবো, যে একটা গল্প লেখার সময় যে ইঞ্জিনিয়ারিং বলি আমরা, গল্প প্রকৌশলী, এখানে উনি ভিন্ন হয়ে যান প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে তার ফ্যান্টাসাইজড তার যে অবচেতন মনের প্রকাশনী ঘটান, তখন খুব স্বাভাবিকভাবে তার ভাষা সত্তাও ভিন্ন হয়ে যায়। তার যে টোন, সেই টোনটা এতটা ইউনিক হয়ে যায় যে এরকম ভাষা স্বর কিন্তু আমরা অন্য কোনো লেখকের ক্ষেত্রে পাই না, এটা অবশ্যই বলতে হবে। এবং তার সাথে আরেকটা কথা যুক্ত করবো, সেটা হচ্ছে এই ভাষা স্বরের মাধ্যমে, মানে একটা আরেকটার সাথে আসলে এতটা জড়িত, পরিপূরক,
একটা অসম্ভব সুন্দর একটা আবহ তৈরি হয়। এবং এই আবহ নির্মাণ কিন্তু আমি মনে করি যে এটা মানে ভীষণ রকম একটা তার একটা কি বলবো শৈল্পিক একটা কাজ। ওই বিয়েটা তৈরি করা, কি করে এটা আবহ নির্মাণ করা, এটা আসলে খুব সহজ না ভাষা দিয়ে যেটা তিনি করতে পারেন। এছাড়া তো বলা যায় তার স্বনির্মিত যে তার যে দৃশ্যকল্পগুলো আছে, তার সাথে তার যে পোয়েটিক এক্সপ্রেশন, এই সমস্ত অভিব্যক্তিগুলোই আমি একটু বলার চেষ্টা করছি যে এগুলোই আসলে নাসরিন জাহানের সাহিত্যকে আলাদা করে তুলেছে। এবং তার যে এই চিন্তা ভাবনাগুলো যখন পড়ি তখন পাঠকেরও আপনার একটা উন্নতি হয়, এই রকম যে পাঠকের মনেরও একটা ভিন্ন মাত্রা তৈরি হয়, একটা ডেভেলপমেন্টের দিকে পাঠক যায়। তো নাসরিন জাহানের কথা বলতে গেলে সাধারণত যেটা মূলত শোনা যায় সেটা হচ্ছে পরাবাস্তববাদ। এখানে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো যে ওনার সাহিত্যকে শুধু পরাবাস্তববাদী সাহিত্যিক একটা টার্মের মধ্যে আবদ্ধ না করার জন্য আমার আহ্বান থাকবে। এবং আমি এটা অন্যায় মনে করি, এই টেকনিক্যাল টার্মের যে ওনার লেখা অনেক ঊর্ধ্বে, সেটা যেন আমরা ভুলে না যাই, আমরা যেন শুধুমাত্র কিছু টার্মে আবদ্ধ না করি। তো শুধু শেষে কথাটা বলবো যে এতক্ষণ যে কথাগুলো বললাম পাঠক হিসেবে, কিছুটা লেখক হিসেবে, তো আসলে আমি কেন নাসরিন জাহান পড়ি বা আমরা কেন নাসরিন জাহান পড়বো, লেখক হিসেবে আমি সেটা মনে করি যে যখন একজন শিল্পী কোনো শিল্পকর্ম করেন বা একটা শিল্প নির্মাণের দিকে যান, তখন তার একটা চেতনার জগৎ থাকে। সেই জগৎ সত্যের জগৎ, সেই জগতে কোনো ভানভনিতা থাকে না, সেই জগৎ একটা সুন্দর জগৎ। এই সত্য, সহজ এবং সুন্দর যে জাগ্রত চৈতন্যে একজন শিল্পী থাকেন, একজন শিল্প রসিক বা বোদ্ধার পক্ষে সেই জায়গাটায়, সেই জগতে পৌঁছানো আসলে অসম্ভব, সেটা আসলে সম্ভব না। যেটা হয় যে তার মতো করে আমরা আমাদের একটা জাগ্রত চৈতন্য আমরা তৈরি করতে পারি। একজন লেখক হিসেবে আমি সেই কথাটা বলবো যে নাসরিন জাহানের সাহিত্য, তার যে সাহিত্য প্রতিভা, সেখানে তার যে জগৎ, সেই সৃষ্টির জগৎ, ওই সৌন্দর্যের ওই জায়গাটা বা তার যে অন্তর্গত যে জগৎ, সেখানে যদি আমরা পৌঁছানো তো সম্ভব না। আমার তো এমনও মনে হয় যে একজন লেখকের পক্ষেও পরবর্তী সময়ে ওই জায়গাটায় পৌঁছানো বেশ কঠিন, মানে লেখক নিজেও হয়তো ওই জায়গাটাতে আর পৌঁছাতে পারেন না। তো আমরা যদি সেই অনুরূপ একটা জগৎ খোঁজার চেষ্টা করি এবং তার কাছাকাছি বা অন্যরকম আরেকটা চেতনার জগৎ তৈরি করতে পারি, সেই সক্ষমতাটুকু যদি নাসরিন জাহানের সাহিত্য আমাদের দেন, তাহলে আমাদের লেখক সত্তা, অনুজ লেখক হিসেবে আমি বলতে পারি যে অবশ্যই উৎকর্ষ হবে। আজকে এটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। জগদীকে অসম্ভব রকম একটা ধন্যবাদ জানাই এই ধরনের একটা অপ্রচলিত একটা আয়োজন করার জন্য, যেখানে বুক রিভিউ করা হচ্ছে। যারা আজকে জয়ী হয়েছেন এবং যারা জয়ী হননি কিন্তু চেষ্টা করেছেন, সবার জন্য আমার ভালোবাসা এবং শুভেচ্ছা থাকবে। এবং অবশ্যই নাসরিন জাহান আপাকে আমার ভালোবাসা। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ ইশিরা তানিয়াকে। খুব চমৎকার সংক্ষেপে আবার সৃষ্টিকর্ম নিয়ে, আবার সাহিত্য নিয়ে কি খুব বিশ্লেষণাত্মক বক্তব্য রেখে গেলে ভালো লাগলো। আমরা এবার একটু চলে যাব এমন একজনের কাছে, তাকে কিছুক্ষণ আগে যখন বলার কথা বলেছি তিনি বলেছেন আমরা তো আছি, আমরা তো সারাক্ষণই আছি, আমরাই তো থাকবো, আমাদেরকেই থাকতে হবে, বেঁধে বেঁধে থাকতে হবে। ডেকে নিচ্ছি কথা সাহিত্যিক এবং কবি ফরিদ কবিরকে। আমরা
আমরা আসলে এটাই চেয়েছিলাম, কারণ জমিয়তুল্লাহর এই ব্যাপারটা চেয়েছিলাম এই কারণেই যে নাসরিন আপার সাথে গতকালকে আমার ফোনে যখন কথা হচ্ছিল তখন বলছিলাম যে নাসরিন আপা বলছেন যে কারা আসবে কি আসবে বেশ একটু ঘন্টার মধ্যে, আপনার দরকার নেই তো, এই যে 53টা মানুষ আপনাকে নিয়ে লিখেছে, আপনাকে নিয়ে বড় আয়োজন হয়ে গেছে, আমরা জাস্ট এখানে সেলিব্রেট করতে এসেছি এবং সেই এই 53 জনের পক্ষ থেকে আমরা জাস্ট উদযাপনের জন্য এসেছি। তো আপনাকে নিয়ে যারা আসলে কথা বলার তারা বলে ফেলেছে। তো যাই হোক, ধন্যবাদ ফরিদ কবির ভাই। একটু অনেকক্ষণ কথা শুনলাম, আবার একটু মনে হয় কবিতায় যাই, একটু কবিতা শুনি নাসরিন জাহান আপার। ডেকে নিচ্ছি মাহি ফারহানাকে। ধন্যবাদ ধন্যবাদ নাহিদা আশরাফিকে এবং ধন্যবাদ কথা সাহিত্যিক নাসরিন জাহান আপাকে। কবির কবিতা পড়তে গিয়ে যেটা আমার কাছে মনে হয়েছে যে এই কবির অনেক বেশি ক্ষুধা, অনেক বেশি হাহাকার। তারপর মানে এই যে কবিতাটা আমি এখন পড়বো সেই কবিতাটি আসলে তার ভিতরকার যে কথাগুলো এত সুন্দর করে তিনি প্রকাশ করেছেন, যেটা পড়তে গিয়ে আপনারা শুনবেন যখন তখনই বুঝবেন। আমি পড়ছি মুখস্থ সংসারের সন্ন্যাসামী। মুখস্থ সংসারের সন্ন্যাসামী, জলে স্তরে কান অব্দি ডুবিয়ে কুমির কামড়ে খেজুর গাছ। পেছনে ধেয়েছে ফাল্গুন বসন্ত, পেছনে ধেয়েছে কোকিল করতাল, পেছনে ধেয়েছে রঙিন হলুদ টলুদ, পেছনে সূর্যাস্ত সুর, পেছনে উটের উটরামি, পেছনে মেঘ বৃষ্টির গাছ থেকে থোকা থোকা বৃষ্টি ফলে। কুয়াশা ধূসর চোখ টিপে বলে, পেছনে পিছু টানে রশ্মি ছিঁড়ে উড়ে যায়, উড়ে যায় যায়। কোকিল ডাকছে, শহর হাসছে। আজ সূর্য কুয়াশা মেখেছে, আজ সূর্য দেবদারু ঝুলছে। আজ বসন্ত ফাল্গুন বলছে, আজ আমার ভ্রূণ গর্ভ থেকে বেরোনোর প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ প্রথম প্রথম পৃথিবী দেখছি, আকুল কান্নায় প্রান্তর পাচ্ছে। আজ আমরা দোলনার পাঠশালায় ঝুল উড়ে খেলা খেলা পড়ছি। আজ হৃদয় বলছে, নিজেকে আর অস্ফুট রেখো না। আজ মানুষ আর মেশিনের শোক একই সমান্তরালে ঠকিয়ে ফেলে রাষ্ট্র আমাদের, প্রতিবার ঠকিয়ে ফেলে। স্বার্থহীনতার মূল্য আর অমূল্য, রক্তে শোকে লাল আর কালোই একই রাস্তার রং। আজ মৃত্যু দারুণ অনায়াস হয়েছে, সাধু আর দস্যু এক হয়ে গেছে, ভাগাভাগি আর কামড়া কামড়ি। অদ্ভুত এক রাত এসে গেছে উজ্জ্বলতার ফাঁকে। আজ ছায়ার মধ্যে মায়ার কান্না, বুকের শব্দ লুট হয়ে গেছে। যারা হারিয়েছে তার কান্না তর্কের নিচে স্তব্ধ। আমরা দলীয় নেই, ধর্মীয় নেই, উড়ন্ত প্রজাপতি। বিরাট শিশু কবে বিভেদ মুছবে? আর কত খেলা মানুষকে নিয়ে, আর কত রাজার হাতের পুতুল। প্রশ্ন, অভিযোগ, আর কতদিন? বেদনার কালো আর লালের রং অভিন্ন হবে। ভয়াবহ সেই অশরীরী ছায়া, গ্রাস করে রাখা অন্ধকার জাদু। ছায়া ও দাহের নিমিত্তে আমরা আর কত ভিন্ন হব। ঘুমাতে পারছি না। মুখস্থ আমি সংসারে ছিলাম। শান্তিপ্রিয় ছিমছাম দিন ভেঙে দিল কারা? ভেঙে দিল কারা? কথায় কথায় উড়ে আসে যারা, তাহাদের আমাদের কে? চারপাশে তখন চুপ বাতাস ছিল। সে বাতাস কেন ঝড় হয়ে গেল? মানুষ আর মেশিন এক হয়ে গেল। অদ্ভুত রূপকথা।
আজ ছায়া হাতড়ে সন্তান খোঁজার দিন, করুণ কাতর মায়েদের আজ বিচারহীনের দিন। পিচাসের জন্য কান্না যে দেশে, গেন্দা ফুলের বরণ সে দেশে নিকৃষ্ট আসামি। তাই ফুরায় না, অস্ত যায় না, কেবল হাহাকার দিন। আজ ফাল্গুন হাসছে, রক্ত গোলাপে হাসি, কোকিল ডাকছে, শহর কাঁদছে। ভেবো না, আজ সূর্য ছেঁড়ার দিন, আজ মৃত্যু প্রদীপ পাখা ওড়ানোর দিন। আজ ঘুমো, ঘুমো, জেগে থাকো, জেগে থাকো। ধন্যবাদ। আবৃত্তি শুনলাম মাহি ফারহানার কাছ থেকে। ধন্যবাদ মাহি তোমাকে। আমরা এবার যাকে ডেকে নেব আমাদের একজন তরুণতম লেখক এবং লেখালেখিতে সে তার নিষ্ঠা এবং তার ধৈর্য অপরিসীম। আমি ডেকে নিচ্ছি আমাদের লাবণী মণ্ডলকে। আপাকে অনেক সুন্দর লাগতেছে, পুতুলের মতো। আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখছিলাম। যে বিষয়টি নিয়ে আসলে অনেকে কথা বলেছেন ইতিমধ্যে। নাসরিন জাহানের সাহিত্যের সঙ্গে যখন আমার পরিচয় ঘটে তখন তাকে আমি চিনতাম না, মানে ব্যক্তি মানুষ হিসেবে একটা চেনার ব্যাপার আছে না, ব্যক্তিগত সম্পর্ক সেটা ছিল না। তার সাহিত্যের মধ্য দিয়েই তাকে চেনা এবং জানা। তার একটি বই নিয়ে আমি লিখি, পড়ি, সেটা ফেসবুকে শেয়ার করি এবং তারপরেই তার সঙ্গে আমার পরিচয় ঘটে আর কি নানানভাবে। নাসরিন আপার যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় যে একজন লেখকের জীবন কিংবা সার্থকতা কোথায়, যে উনি অকপটে ওনার জীবন, ওনার সংসার, ওনার পারিবারিক জীবন এবং ওনার না পাওয়া সবগুলোই উনি ওনার সাহিত্যের মধ্যে তুলে ধরতে পেরেছেন। আমরা অনেক সময়ই অনেকেই সেটা পারি না, আমাদের সংকট থাকে, আমাদের অনেক কিছুই থাকে যে এটা বলতে গেলে আমাদের পারিপার্শ্বিকতা কি দাঁড়ায় কিংবা পরিবারের কি সম্পর্ক দাঁড়ায়, এই ভয়টা কিন্তু আমাদের ভেতরে থাকে অনেকের, যে সংসার নিয়ে এটা বলবো, সংসারে কর্তা কি বলবে। আশরাফ ভাই এই জায়গায় যেটা দেখিয়েছেন যে আপনারা পালকের চিহ্ন যে যারা পড়েছেন তারা দেখবেন যে কি অকপটে উনি সংসারের যে কথাগুলো বলেছেন। হ্যাঁ, যে বইটা নিয়ে আমি লিখেছি, অনেক বিস্তারিতই লিখেছিলাম, যে সেটা আসলে আমরা কতজনেই বা বলতে পারি, লিখতে পারি। এবং ওনার যে শৈশব, যে সরিষার ক্ষেত, হ্যাঁ, আমরা যারা গ্রামে বড় হয়েছি সেই সরিষার ক্ষেত এবং হেমন্তের যে সময়, সেই সময়টাকে যখন উনি ওনার লেখার মধ্য দিয়ে তুলে ধরছেন, তখন আমার মনে হচ্ছে যে আমি সেই সরিষার ক্ষেতের পাশে আমি দাঁড়িয়ে আছি। আমার বাড়ির পাশে যে বংশী নদী, সেই নদীর পাশে আমি দাঁড়িয়ে আছি। এই যে আমি একজন পাঠককে আমাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য তার যে সাহিত্য এবং তার যে কাজ, এই জায়গায় তার সার্থকতা। আরেকটি বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয় যে উনি নিজের জীবনকে, মানে একজন মানুষ আছে যে নিজের জীবনকে সমস্ত কিছু তুলে ধরতেছেন, যে ওনার পুরস্কারটাকে উনি কিভাবে দেখতেছেন, তারপরে ওনার মৃত্যু ভয়টাকে কিভাবে দেখতেছেন, যে এই বিষয়টাকে উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন অনেক লেখাতেই। আবার অনেক জায়গায় দেখা গেছে যে অনেক সময় মনে হয় যে আমরা শুধু নারীর যন্ত্রণাকেই প্রাধান্য দেই আমাদের সাহিত্যে, নারী সাহিত্যিকরা যারা, কিন্তু উনি পুরুষের ভেতরের যে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা, পুরুষের ভেতরের যে জায়গাগুলা, যন্ত্রণাগুলো, সেগুলো কিন্তু তার সাহিত্যের মধ্যে তুলে ধরেছেন। আমার তার সব সাহিত্যই পড়া হয়নি, কিন্তু যে কয়েকটা পড়েছি সেই পড়ার মধ্য দিয়ে এই কয়েকটি বিষয় আমাকে মানে আঁচ করেছে। তার বইয়ের রিভিউ লিখতে গিয়ে আমার পাশের একজন বলতেছিলেন, যে যিনি তার বই নিয়ে রিভিউ করেছেন, তিনি বলতেছিলেন যে আমি যদি কোনোদিন গল্প লিখি তাহলে নাসরিন জাহানের গল্পের এই স্টাইল কিংবা তার যে পরাবাস্তব কিংবা তার যে চিন্তার জায়গাগুলোকে তিনি তার স্টাইল হিসেবে নেবেন। এইটা আমার খুব ভালো লেগেছে যে একজন মানুষ লিখেছেন, সেই লেখার স্টাইল কিংবা ঢংকে আরেকজন
পাঠক তার লেখায় তুলে ধরতে চেয়েছেন। এটাও তো একজন লেখক হিসেবে তার সার্থকতার মধ্যেই পড়ে আর কি। এই যে কয়েকটি বিষয়, এখন তারপরে বিষয় আসলো যে বুক রিভিউ প্রতিযোগিতায় এই বিষয়টা যে আমাদের এই সাহিত্যের এমন এক সময় আমরা আছি যে সময় আসলে আমাদেরকে বিশেষ করে তরুণদের প্রতি এক ধরনের অভিযোগ সবারই আছে, সত্যতাও আছে, বাস্তবতাও আছে, আবার ভিন্নতাও আছে যে তরুণরা বই পড়ে না, তরুণরা সাহিত্যমুখী না, তরুণরা এই সময়ে কোনোভাবেই বইমুখী করা যাচ্ছে না। কিন্তু আমরা দেখছি যে তরুণদেরকে যদি আমরা উৎসাহিত করতে পারি এবং আমরা যদি সেরকম কোনো আয়োজন করতে পারি তাহলে কিন্তু সেটার ফল আমরা পাই। সেই জায়গা থেকে আমরা দেখছি যে এরকম একটা বুক রিভিউ প্রতিযোগিতা যে আয়োজন হলো এবং সেটা নিয়ে এরকম একটি প্রোগ্রাম হচ্ছে, এটি কিন্তু আমাদের জন্য খুবই অনুসরণীয়। আমি দীর্ঘদিন ধরে এই প্রকাশনা জগতে আছি, সেই জায়গা থেকে আমাকে এটি খুব অনুপ্রেরণা জুগিয়েছে যে এরকম একটা আয়োজন হয়েছে। এই হলো কথা। আর নাসরিন আপা অসুস্থ, আপনারা জানেন, আমরা সবাই তাকে অনেক বেশি ভালোবাসা জানাই এবং উনি যতদিন বেঁচে আছেন যাতে আমাদের মাঝে আরো অনেক বেশি লেখালেখি করতে পারেন এবং তরুণদের মধ্যে তার লেখার একটা ছাপ পড়ুক। সেই জায়গা থেকে যারা আছেন তারা তার লেখালেখিকে আরো কিভাবে ছড়িয়ে দেওয়া যায় এবং আরো কিভাবে নানান আয়োজন করা যায়, সেই জায়গাগুলো আসলে আমাদের দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা নিজেদের মধ্যে তৈরি করি। সবাইকে ধন্যবাদ। আর জলদিকে আরো এরকম আয়োজন হোক, সেই জন্য আমরা জলদির পাশে থাকি। জলদির জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন। ধন্যবাদ লাবণী মণ্ডলকে চমৎকার বক্তব্যের জন্য। খুব ছোট এবং সুন্দর করে গুছিয়ে বললেন তিনি। আমরা এবার কথা শুনবো আমাদের আরেকজন প্রিয় কথা সাহিত্যিক, যিনি বেশ কিছুটা সময় ধরে এই পুরো পর্বের মধ্যে আমাদের সাথে ছিলেন, কথা সাহিত্যিক মনি হায়দার। হেমন্তের এই সন্ধ্যায় আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন নাসরিন জাহানকে কেন্দ্র করে এবং একই সঙ্গে জগতে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। নাসরিন আপার সঙ্গে আমাদের অনেকের এখানে যারা এসেছি ব্যক্তিগত একটা যোগাযোগ আছে, সম্পর্ক আছে, অভিমান আছে, রাগারাগি আছে, এরকম থাকে নাসরিন আপার সঙ্গে সকলেরই, এবং এর মধ্য দিয়ে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ নিবিড় ঘনিষ্ঠ এবং কথা সাহিত্য সংক্রান্ত একটা সম্পর্ক গড়ে ওঠে। নাসরিন আপার অনেক রকমের বই নিয়ে কথা হয়েছে। আমি নাসরিন আপার একটা অন্যরকম উপন্যাস নিয়ে কথা বলবো সামান্য। এই উপন্যাসটা নিয়ে আলোচনা হওয়া উচিত, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা বইটা ফিউডাল সমাজ ব্যবস্থা, তো সামন্ততান্ত্রিক। আমরা নিজেরা ঘরের ভেতরে সবকিছু করবো, কিন্তু বাইরে সেটা প্রকাশ করবো কিনা এই নিয়ে আমাদের অনেক রকমের দ্বিধা সংকোচ থাকে এবং একই সঙ্গে থাকে পৌরুষ এবং ব্যক্তিত্বের নানা রকমের সংকেত এবং একই সঙ্গে থাকে মনোজাগতিক বৈপরীত্যের এক ধরনের ডালপালা। আমার ধারণা নাসরিন আপা এই উপন্যাসটা ভুলে গেছেন, অনেক আগে বইটি প্রকাশিত হয়েছিল। উপন্যাসটির নাম কানামাছি কোন স্বপ্নে ছুট, বললাম আর কি, 93 সালে বেরিয়েছিল বইটি অন্য প্রকাশ থেকে। আমরা আমাদের সমাজ ব্যবস্থায় যেটা দেখি যে রিক্সায় যখন আমরা যাই বা গাড়িতে কোথাও যখন যাই, তো এক ধরনের মানুষ আমাদের কাছে ভিক্ষা চায়। তারা সুঠাম কিন্তু এক ধরনের জোর জবরদস্তি করে ভিক্ষা চায়। এদেরকে আমরা হিজড়া বলি। আবার হিজড়ার বাইরে এক ধরনের মানুষ আছে, তাদের হিজড়াদের প্রতি তো আমাদের এক ধরনের অবজ্ঞা আছে তীব্রভাবে, কিন্তু যেটা খুব আকর্ষণীয় বা যেটা খুব সমকামী একটা সমাজ ব্যবস্থা কিন্তু আমাদের বাংলাদেশে হয়তো এরকম প্রকাশ্যে নেই, কিন্তু ন্যাচারালগত ভাবে পৃথিবীর নানা দেশেই আছে এবং সেটা সভ্যতার শুরু থেকেই আছে। কিন্তু আমরা মুসলমান সম্প্রদায় সেটা এক ধরনের নেগেটিভ জায়গা থেকে, ঘৃণার জায়গা থেকে দেখি এবং তীব্রভাবে
অবদমনের জায়গা থেকে দেখি, কিন্তু প্রকৃতি বা ঈশ্বর, খোদা, ভগবান, আল্লাহ যেভাবে মানুষকে বানিয়েছেন সেই মানুষের ভিতরে তার যে বৈশিষ্ট্য সেটা তো প্রকাশিত হবেই। তাকে আমি আমার মতো আমার চিন্তা দিয়ে আমি কেন নিয়ন্ত্রণ করতে যাব, আমার দৃষ্টিভঙ্গি আমার রুচি দিয়ে আমি কেন তাকে বিচার বিশ্লেষণ করতে যাব। এইটা হচ্ছে আমাদের এই বাংলাদেশি সমাজ ব্যবস্থার মারাত্মক রকম সীমাবদ্ধতা। এবং এখন যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে বাংলাদেশে, সেটা তো ভয়ানক পরিস্থিতি, যে সবকিছু আপনি যেটা বলছেন সেটা মেনে নেওয়াটাই হচ্ছে ডেমোক্রেসি। আমি যদি বলি আমার কথাটা আমি বলবো, অথচ আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি প্রচার করবেন বলেই তো একটা গণবিপ্লব হয়েছিল, কিন্তু সেটাকে আমরা বলতে পারছি না। এবং নাসরিন জাহান একজন লেখকের জায়গা থেকে, কথা সাহিত্যিকের জায়গা থেকে সেই ব্যাপারটাকে খুব তীব্রভাবে, গভীরভাবে, মনন এবং মনীষার জায়গা থেকে, বেদনার জায়গা থেকে, অপমানের জায়গা থেকে এবং ক্ষতের জায়গা থেকে একটা মানুষ কিভাবে বাঁচবে, কার সঙ্গে বাঁচবে, কার সঙ্গে ঘর করবে, কার সঙ্গে সংসার করবে, সেটা আপনি নিয়ন্ত্রণ করবেন কেন? আপনি তো খেতে দেন না, আপনি তো পড়তে দেন না, আপনি তো আমার বাসা ভাড়াটা দেন না, কিন্তু কেন আপনি আমাকে নিয়ন্ত্রণ করতে চাইবেন আপনার দৃষ্টিভঙ্গি থেকে? সেই জায়গাটাকে ধরে টুকরো টুকরো করে কেটেছেন এই উপন্যাসটাতে। এই উপন্যাসটার দুটো ক্যারেক্টার, একটা শাহেদ আর একটা হচ্ছে ওয়াহিদ, দুজনে সমকামী। এবং আমি জানি না নাসরিন জাহান কিংবা আমরা এই পটভূমিতে উপন্যাস এখন এই বাংলাদেশে লিখতে পারবো কিনা, এই সময়টা কিন্তু এখন আর নেই। এটি উপন্যাসটা কিন্তু লেখা হয়েছে অনেক বছর আগে, 93 সালে বেরিয়েছিল, ছোট উপন্যাস, 80 বা 84 পৃষ্ঠার, 88 পৃষ্ঠার এই উপন্যাসটা। এই উপন্যাসটার মধ্য দিয়ে একজন হচ্ছে তীব্রভাবে সমকামী আর হচ্ছে উভকামী। এই উভকামী এবং সমকামী এবং একই সঙ্গে যে সমাজ বাস্তবতার ভেতর থেকে যায়। শাহেদ আবার অধ্যাপক, সাইকোলজির অধ্যাপক, এবং সে বিয়ে করার পর তার মধ্যে আরেক ধরনের চিন্তা হয় যে আমি কেন বিয়ে করলাম। ইতিমধ্যে তার যে বন্ধু, যার সঙ্গে পেট পার্টনার ছিল ওয়াহেদ, তার সঙ্গে এক ধরনের সম্পর্কের টানাপোড়েনের তৈরি হয়। এবং একই সঙ্গে তার স্ত্রী যে নবনীতা, সে আবার যখন তার স্বামীর সঙ্গে তার স্বাভাবিক সম্পর্কটা স্বাভাবিকভাবে প্রবাহিত হয় না, তখন কিন্তু সে আবার তার প্রিয় তার ফেলে আসা প্রেমিকার কাছে, প্রাক্তনের কাছে ফিরে যায়, মাঝে মধ্যে যায়। এটা যখন আবার জানে, তখন কিন্তু আরেক ধরনের টানাপোড়েন তৈরি হয় শাহেদের মধ্যে। তাহলে আমি কি কোনো কিছুই করতে পারলাম না? এই যে ব্যাপারটা, আমরা যে মানুষগুলো বাস করি বাংলাদেশে বা আমাদের সমাজ ব্যবস্থায়, প্রত্যেকে এক ধরনের মুখোশ এঁটে বাস করি। মুখোশ এক ধরনের সুখী মুখোশ, একটা তৈলাক্ত মুখোশ নিয়ে থাকে, কিন্তু ভেতরে ভেতরে ছিন্ন ভিন্ন হয়ে যায় যে আমরা আসলে সুখী না। আমরা প্রত্যেকটা ঘরের ভিতরে, চার দেয়ালের ভিতরে আমরা ছিন্ন ভিন্ন, পরিত্যক্ত, বিষণ্ণ এবং পরাবস্তু একটা জীবন যাপন করি, কিন্তু এটা আমরা বলি না, বলতে পারি না। আমরা লেখকেরা যখন এগুলো লিখতে যাই, আমি দেখেছি, শুনেছি আকিমুল আপার কাছে, যে তিনি যখন একটা গল্প লিখেছেন, এক ধরনের গল্প লিখেছেন, গল্প থাকে না যে অধ্যাপক মানুষ, তিনি একা বাসায় থাকেন, তার একটু খারাপ লাগে, একটা পুরুষ সঙ্গী হলে তার স্বামী থাকলে তার খুব ভালো লাগতো। তো এই গল্পটাকে তার কলিগ, বিশ্ববিদ্যালয়ের কলিগ মনে করছি যে আকিমুর রহমানের সত্যিকারের গল্প, তার নিজের জীবনের গল্প। তখন সে কি করে যে, আপনি এইরকম কষ্ট করে জীবন যাপন করেন, আসেন আমার সঙ্গে, আমরা একসঙ্গে, মানে প্রায় জড়িয়ে ধরে ইউনিভার্সিটির মতো। তো বলছে যে আপনি এটা কি করছেন? বলছে আপনার গল্প তো আপনি লিখেছেন যে আপনি একা আছেন, আপনার একজন পুরুষ দরকার। কি আশ্চর্য, ওটা তো একটা গল্প। এবং এই শিক্ষিত লোকেরা এইভাবে আমাদেরকে বিচার করে, বিশ্লেষণ করে, গল্পের মতো করে দেখে। আসলে লেখকেরা যে গল্পের ভেতর থেকে ওর জীবনটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়ে সেই জায়গাকে ওরা স্পর্শ করতে পারে না। তো নাসরিন জাহান এই উপন্যাসের মধ্য দিয়ে আমাদের কানামাছি কোন স্বপ্ন স্যুট, একটা অদ্ভুত উপন্যাস, ছোট উপন্যাস, আপনারা পড়ে দেখবেন। এবং এই উপন্যাসটার সত্যিকার অর্থেই যে জীবনবোধ, এবং এই বোধ, আমি যদি একটু প্রতীক অর্থেই বলি, শাহেদের যে জীবনবোধ, সেটা যদি আমাদের কাছে খুব করুণ মনে হয়, খুব পরিত্যক্ত মনে হয়, বিষাক্ত মনে হয়, এই জীবনটা আমরা যারা এক ধরনের দু পায়ে হাঁটি, খুব হাসি, কথা বলি, আমাদের মধ্যেও কি নেই? আমাদের মধ্যেও আছে, কিন্তু আমরা প্রকাশ করি না। একজন লেখক তার অন্তর্দৃষ্টি এবং গভীর সংবেদনশীলতা দিয়ে যে বোধটাকে উপলব্ধি করেন, সেই বোধটাই উপন্যাসটায় নাসরিন জাহান তীব্রভাবে, গভীর মমতায়, এবং নাসরিন জাহানের যে একটা মায়া আছে, তার শব্দশৈলী তৈরি করবার ক্ষেত্রে, আখ্যান তৈরি করবার ক্ষেত্রে একটি বিপুল মায়া নিয়ে তিনি প্রত্যেকটা চরিত্রকে মন্থন করেন এবং আঁকেন। আমি বলছি শব্দে আঁকেন, শব্দের মতো করে ছবি আঁকেন তিনি তার উপন্যাসে, তার ছোট গল্পে। এবার দুটো ছোট গল্প নিয়ে কথা বলবো। একটা ছোট গল্প হচ্ছে পাখিওয়ালা। ঠিক বললাম বাবা?
পাখিওয়ালা যে গল্পটা, এটা হচ্ছে খুবই চমৎকার একটা বিষয় যে একজন ধনবান বৃদ্ধ লোক পাখি পালেন এবং বাসার সামনে সে পাখির খাঁচাটা তিনি রাখেন, খুব যত্ন করেন, তার কাজের লোকেরা যত্ন করেন, নিয়মিত পানি দেন, খাবার দেন, ভদ্রলোকও দেন। কিন্তু যখন এক নির্দিষ্ট একটা সময় বা কোনো দিন এক ভিখারি আসে, সেই ভিখারিটা অবাক ওই পাখিটার দিকে তাকিয়ে থাকে। তো ভিখারি ভদ্রলোক মনে করে যে এই ভিখারিটা বোধহয় পাখিটাকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে। এবং একসময় এই ভদ্রলোক আরো করুণ বয়সের দিকে চলে যায় এবং সে মরণাপন্ন অবস্থা হয়। তখন সে বাড়ির লোককে বলে যে এই পাখিটা তোরা ভালো করে পালতে পারবি না, ওই ভিখারিটাকে দিয়ে দিস, কারণ সে পাখিটাকে খুব পছন্দ করে। আমি যখন পানি দেই, খেতে দেই, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পাখিটাকে দেখে। তো বাড়ির লোকেরা বলছে না, ওকে দেওয়া যাবে কেন, আমাদেরকে দেন। না, ওকেই দিস, ওই তোরা পারবি না, ওই ঠিক মতো করে পালতে পারবে। তারপর যেটা হয়, সত্যি আর করবে, যেহেতু মনিব বলেছে, পাখিটা সেই ভিখারিকে দিয়ে দেয়। আসলে ভিখারি দেখেছিল ওর মাংস স্বাদটা কতটা সুন্দর হবে, ও কিন্তু জবাই করে খেয়ে ফেলে। কেমন আমরা যে মানুষগুলোকে দেখি, আমার খুব প্রিয়, আমার খুব কাছের, আমার হৃদয়ের ভিতরে বসত করে, আসলে কি করে? পাখিওয়ালা গল্পে আমরা সেটা পুনর্বার আবিষ্কার করতে পারি। নাসরিন জাহান এই গল্প আমাদেরকে বোঝাচ্ছেন আমরা সবাই বন্ধু নই, আবার সবাই দূরেও নেই, কাছেও থাকতে পারি, চিনতে হয় মানুষ। শেষ যে গল্পটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পথ হে পথ। আমাদের যে যাত্রা, অভিযাত্রা, জন্মের পর থেকে কোটি কোটি বছর ধরে সে ওই পথেই, কোনো না কোনো ভাবে আমরা পথেই থাকি। স্বামী স্ত্রী, ওই যে 4 দেয়ালের কথা বললাম, আমরা থাকি। স্বামী মইন, স্ত্রীর সঙ্গে সুখী নয়, অন্যের কাছে যায়, অন্তরার কাছে যায়, প্রাক্তনদের খোঁজে, গল্প করে, কিন্তু রাত শেষে ফিরে আসে তার সেই স্ত্রীর কাছে, যে স্ত্রীকে তিনি পছন্দ করেন না। স্ত্রী কি করেন? স্ত্রী কোথাও যেতে পারেন না, তার ওইরতে বাইরে কোনো কাজ নেই, কিন্তু তিনি কল্পনায় বিস্তার করেন, কল্পনায় অমুকের সঙ্গে সংসার করেন, কল্পনায় অমুকের সঙ্গে বিহারে যান, কল্পনায় অমুকের সঙ্গে একসঙ্গে থাকেন। আচ্ছা, সেটা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ওকে। আমি আপনার গল্পগুলো খুঁটি খুঁটি পড়ি, তো আমি চাইলাম যে আমি যেমন শিল্প বাড়িতে আপনার গল্পগুলো অন্যরকম করেছিলাম, ঠিক আছে? তো হলো যে দুজন দুইভাবে চিন্তা করে, দুজন বাইরে খুব স্বপ্ন দেখে, কিন্তু যখন রাত হয় দুজন কিন্তু দুজনের কাছে ফিরে আসে। আমরা এভাবেই ফিরে আসি, পরাজিত হই, বিধ্বস্ত হই, বিপন্ন হই, ক্রন্দন করি, আবার একসঙ্গে থাকি। ওই যে বিষ মাখা ছুরি নিয়ে বুকে নিয়ে আমরা একসঙ্গেই থাকি, সেরকম একটি ব্যাপার। নাহিদা একটা বিষয় বলে নাই, সেটা আমার বলা খুব দরকার বলে আমি মনে করি, এবং আমার এটার জন্য খুব আনন্দ লাগছে, আমি গৌরববোধ করছি এই কারণে যে নাসরিন জাহানের এই যে 53 জন আলোচক ছিলেন যারা লিখেছেন, তার একজন আমি ছিলাম। আমাকে নির্বাচন করেছিল নাহিদা, আমি আলোচক মানে বিচার করেছিলাম। আমি খুব ঈর্ষান্বিত হয়েছিলাম, আমি খুব আনন্দিত হয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল যখন আমি এই লেখাগুলো পড়ছিলাম। সব লেখাই যে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, সব বিশ্লেষণে যে খুব আকর্ষণ করেছিল সেটা নয়, কিন্তু এতজন লেখক, এতজন আলোচক, এতজন পাঠক নাসরিন জাহানের গল্প পড়েছে, উপন্যাস পড়েছে, বিশ্লেষণ করেছে, লিখছে, সময় দিয়েছে। এই একটা রুচির দুর্ভিক্ষকালে যখন পঠন এবং পাঠন প্রায় নির্বাসিত, সেই সময় একজন ছোট লেখক হিসাবে বা কথাকার হিসাবে আমার মনে হয়েছে এটা একটা গৌরবের, এটা আনন্দের। যদিও নাসরিন জাহানকে নিয়ে এটা আলোচিত হয়েছে, কিন্তু সেই আলোচনাটার নাসরিন জাহানকে নিয়ে এটা কেন্দ্র করে এই জলধি এই কাজটি করেছে। নাসরিন জাহান যেরকম লেখক, আমিও সেরকম লেখক, এই সৌভাগ্যের অংশীদার আমিও এবং আমরাও প্রত্যেক লেখক। যারা লিখেছে প্রত্যেকে খুব চমৎকার লিখেছে। যে কয়টা আমি বিবেচনা করছি 1, 2, 3, তারা সত্যি খুব ভালো লিখেছে। অনেকের মধ্যে লেখার একটা দ্রুত সম্ভাবনা ছিল, কিন্তু সম্ভাবনা উঠতে উঠতে আবার সেই সম্ভাবনাটা যেন কেন তলিয়ে গেছে, এটা হইতেই পারে হয়তো নতুন। তারপর সবকিছু মিলিয়ে নাসরিন জাহানকে কেন্দ্র করে আজকের যে আয়োজন, জলধি এবং সুধী, আপনাদের সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা। হ্যালো, বিশ্ব সাহিত্য কেন্দ্র স্যার, বিশ্ব সাহিত্য কেন্দ্র স্যার। হ্যালো, হ্যালো।
বাইরে গিয়ে কথা বলি। 505 নাম্বার রুমে। লিফটের পাঁচ। জি জি, লিফটে 5। আপনাকে জানিয়েছি স্যার, আপনাকে পাঠিয়েছি আমি। আমরা অপেক্ষা করছি। ঠিক আছে। জি স্যার, 505। আপার আমন্ত্রণে আজকে আপার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আসলে অনেক আনন্দিত, ভালো লাগছে। তো আপারই লেখা একটি কবিতা ক্ষুধার্থ যারা আবৃত্তি করছি। যখন সবে প্রেমে পড়েছে, প্রতিদিন হেঁটে হেঁটে মনে হতো তারা আকাশ থেকে তারা গড়িয়ে নিচ্ছে। তারা বলতে থাকে ভালোবাসি। তারা জড়িয়ে যেতে থাকে অদ্ভুত পাহাড়ে মোড়া চাদরের মধ্যে। জীবন পেরোতে থাকলে সে বলে কি করি, অভ্যাস হয়ে গেছে। রোজ রাতে ঘরের মানুষের সঙ্গম ছাড়া বাঁচি না। ওর বাথরুম পেলে আমারও পায়, ওর ঘুম পেলে আমার অনিদ্রা। ওর ইলিশ খেতে ইচ্ছে হলে আমারও। ইলিশকে মহাসাগরের উপর দিয়ে উড়ে যেতে দেখি রোজ। বাজার করে প্রায় শূন্য হাত ফিরে আসে। তারপরেও দুজন বলা ছাড়েনি ভালোবাসি। শুরুতে ভিতর বুদবুদ থেকে আসতো এই শব্দ, এখন দুটো ঠোঁটের অভ্যাস হয়ে গেছে দুজনে। 5 ফুলনির বাগানের গন্ধে খিদে চিল্লিয়ে ওঠে। কপাট লাগিয়ে শুয়ে পড়ে তারা। শুনে চলে যায় পাখির এক জগতে, তাদের মাটিতে ফেলে যাওয়া অদৃশ্য তারার মধ্যে। জানি না ওরা কাকে ভালোবাসার কথা বিকারের মতো বলে যাচ্ছে। আচ্ছা, তারা আমি আর তুমি নও তো? দেখো, বাতাসের উপর দিয়ে রূপকথার মতো মাছ মাংস উড়ে যাচ্ছে, আর আমাদের দীর্ঘ হাত ক্রমশ বেটে বামন হয়ে যাচ্ছে। সারাদিন বাজার শূন্য শূন্য ঘরে অনুভব করি ক্রমশ আমরাও ঢলে পড়ে যাচ্ছি মহা উপসের গভীর গহ্বরের মধ্যে। জানাই অনেক ভালোবাসা নায়কদেরকে, কেননা এমন একটা আয়োজন যেটা খুব দরকার লেখকদের জীবনে। এই লেখকদের লেখা নিয়ে যে প্রতিযোগিতা, সেই বিষয়টা ও বেশ ভালো করে এতগুলো 53 জনের লেখা, মানে এতগুলো মানুষ তার লেখা পড়েছে, কতগুলো বই তার পড়া হয়েছে। আজকাল যেমন পড়ার যুগটাই পাল্টে গেছে, কেউ এমন পড়ে না। যা হোক, তারপরও আমি আসলে ওই যে তানিয়া যে বললো না কথাগুলো, সেই কথাগুলোই আমার মনে হচ্ছিল যে ও নাসরিন জাহানের লেখা পড়লে মনে হয় কি একটা ঘোরের মধ্যে আছি। আমি কোথায় আছি, সেই জায়গাতে আছি, সেই স্থানে আছি, সে যেখানে নিয়ে যাচ্ছে আমাদেরকে। সমাজের খারাপ ভালো যতগুলো জায়গা আছে, সবগুলো জায়গায় সে এমন ভাবে সৃষ্টি করেছে, তার স্বরই আলাদা। তাকে তার বই কোনোটা পড়লেই বোঝা যাবে যে ওর লেখা, নাসরিন জাহানের লেখা, এটা আর কারো লেখা না, সে আর কেউ লিখতে পারবে না এরকম। আমি খুব ভালোবাসি আসলে। এত বই এত বই এত লেখা হয়নি, অল্প বয়সেই সে অনেক কিছু পেয়ে গেছে, এটাও তার জন্য একটা গর্বের বিষয়। তারপরেও মানুষের মনে একটু দুঃখবোধ থাকে, থাকাটা স্বাভাবিক। মনে হয় যে পূর্ণতা হয়নি বা কিছু, তা কিন্তু না। আমার থেকে 10-15 বছরের ছোট, কিন্তু তার লেখনীতে আমার থেকে অনেক বড়, অনেক বড়। আরো বড় হোক, আরো সুন্দর হোক, অসুস্থতা ভালো হয়ে যাক, আরো আমার আলো নিয়ে সে বেঁচে থাকুক, আর তার দরকার। শুভেচ্ছা সবাই।
আমরা দেখে নিচ্ছি শাহানা সুমা আপুকে। একটা শাহানা পরিণাম একটা তালি হোক, নিজে থেকে বলেছে তিনি বলবেন। আমাকে আমার এত পছন্দ, আমি তো উল্লেখ পড়েছি অনেক আগে, কিন্তু তারপর হলো ফেসবুকে আমি ওনাকে খালি বলতাম আমার গল্প দেন, গল্প করতাম, কবিতা তো মুগ্ধ হয়ে পড়েছি। কিন্তু এই যে সবাই বলে আশরাফ ভাইয়ের কথা, আশরাফ ভাই এর জন্য উনি এতটা এসেছে। কিন্তু এখানে আমার একটু ছোট দ্বিমত, একটা মানুষের ভিতরে যদি কিছু না থাকে তাহলে আশরাফ ভাই কি আর যে কি হোক বাকি সবাই এসে জড়ো হলো, সে কিন্তু উঠে দাঁড়াতে পারতো না। আমার মধ্যে মানে নিজের ভেতরে কিছু ইনহেরেন্ট কিছু আছে, যার জন্য আপা আজকে এইখানে এসছে। হ্যাঁ, আশরাফ ভাই অনেক হেল্প করেছে সবকিছু, কিন্তু ওনার এই উঠে দাঁড়ানোর পেছনে নিজের থেকে, ভেতর থেকে, নিজের ভেতরের শক্তি ছিল, মেধা ছিল, ইচ্ছে ছিল, আগ্রহ ছিল, যার জন্য আজকে নাসরিন আপা। ওনার সম্পর্কে খুব কম মানুষ আছে। অনেক ভালোবাসা আপার জন্য। আসি, ওকে, খোদা হাফেজ। ধন্যবাদ শাহানা সুমা আপা, খুব ভালো লাগলো। আমি এরপরে ডেকে নিচ্ছি আপনার একজন ঘনিষ্ঠ বন্ধু আছেন ডক্টর শহীদ মঞ্জুর, আপনাকে একটু ডেকে নিচ্ছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আসলে আজকে অনেক দিন পর নাসরিন জাহানকে দেখা এবং কাছে পাওয়া, বলা চলে যে ছোটবেলার নাসরিন জাহান, মানে আমাদের ছোটবেলা এবং আমাদের এই যে বেলা, এই বেলার কিছু মানুষই আজকের বাংলাদেশের চেলা। আজকের বাংলাদেশ কিন্তু সত্যি চালাচ্ছে যারা, ভালো মন্দ আমি কিছু বলবো না, এ আমাদেরই ছেলেবেলা। গত পরশুদিন একটি অনুষ্ঠানে একজন এখনকার সময়ে বড় একটি প্রতিষ্ঠানের মহাপরিচালক বন্ধু আমার বলতে, সবচেয়ে বড় পাওয়াটা কি আমাদের বলতো? আমি বললাম কি? তুমি কি জানো আমাদের 3 বন্ধু 3টা প্রতিষ্ঠানের প্রধান মহাপরিচালক। আমি মানে বলা চলে যে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকার কারণে অনেক দিক থেকে আমি একটু বিচ্ছিন্ন। আমার মাথার ভিতরে চট করে এসে গেল এবং একসঙ্গে যেন অনেকগুলো আলো জ্বলে উঠল। বাংলা একাডেমির মহাপরিচালক, মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক একেবারে করে, এবং শিল্পকলার মহাপরিচালক, এই 3 জনই আমরা এক সময়কার নাসরিন জাহান কেন্দ্রিক একটি বলয়ের ভিতরে ছিলাম। এই 3 জনের বাইরে পারভেজ হোসেন বসে আছে। পারভেজ হোসেন আমাদের রাষ্ট্রদূত। এই পারভেজ হোসেন অ্যাম্বাসেডারের মধ্য দিয়ে আরো 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 একটি জায়গায় এমন সব আলো আমাদের উপর এসে পড়েছিল। ফরিদ কবির, মানে ফরিদ কবির, আমি জানি না ফরিদ কবির ভাই কিভাবে দেখেন। আমি যখনই যেখানে গেছি ফরিদ কবির ভাইকে বুকের ভিতরে, চোখের সামনে একদম চলকে ওঠা দেখেছি। ফরিদ কবির ভাইয়ের ছোট ভাই সাজ্জাদ আমার একদম মানে একেবারে মানে কি বলবো যে হৃদয়ের বন্ধু। সাজ্জাদ অনেক বড় হয়ে গেছে। ফরিদ কবির ভাই মাঝে মাঝে বলে আর কি যে সাজ্জাদ অনেক বড় হয়ে গেছে। পারভেজ হোসেন অনেক বড় হয়ে গেছে, দেশি বিদেশি আন্তর্জাতিক পুরস্কার পাওয়া। কিন্তু সবচেয়ে যে বড় হয়েছে, সবচেয়ে যে
কি বলবো যে ফ্লোরিশ আলোকিত হয়ে উঠেছে, সে হলো নাসরিন জাহান। নাসরিন জাহান, আমি তখন শান্তিনিকেতনে পড়ি, আমি শান্তিনিকেতনের ছাত্র। শান্তিনিকেতনে যখন পড়ি তখন আমার বন্ধু উরুক্কু ফিলিপস পুরস্কার, এবং ওটা যখন পারভেজ হোসেনে নিয়ে গেছে প্রথম, ও মাঝে মাঝে শান্তিনিকেতন যান, এই উরুক্কু নিয়ে আমি আমার যারা প্রফেসর ছিলেন ডক্টর ভূদেব চৌধুরী বা অতোষ দত্ত এবং বিশেষত গোপীকানাথ রায় চৌধুরী, বিখ্যাত কথা সাহিত্যিক, গোপীকানার হাতে যখন আমি বইটা দিলাম, উনি পড়ার পরে আমাকে 3 দিন ধরে শুধু এই উরুক্কুর গল্প করলেন। ফরিদ কবির ভাই যেটা বললেন আর কি, যে উরুক্কুতে একটা অন্যরকম গল্প আছে, যে গল্পটার ভিতরে কি বলবো যে নিজের মতো করে ঢুকতে হয়, অসাধারণ একটা গাঁথনি। গোপীকানাথরাও যদি আমাকে বলছেন, হ্যাঁ তুমি কি বলো, নাসরিন জাহান তো মানে অনেক বড়, তোমাদের হাসান আজিজুল হক এর কাছে কিছু না, মানে আমি বলছি স্যার গোপীকাদা সত্যি সত্যিও আমার বন্ধু, এবং এমন একটি ওই আশীর্বাদ নাসরিন জাহানের জন্য একজন দোয়া করলেন, আমি দোয়া বলি না কোন সময় আর কি, ভালোবাসা, সেই ভালোবাসাটা নাসরিন জাহানকে তারা দিলেন, এবং নাসরিন জাহান কিন্তু আস্তে 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 ওই যেটা বললাম আমাদের ভিতরে সবচেয়ে আলোকিত হয়ে উঠল। আশরাফ ভাইয়ের আসলে কি বলবো যে কিছুই না, ওই যে বলুন বারবার করে বলছে আশরাফ ভাই নাসরিন জাহানের জন্য এই করেছে সেই করেছে, আশরাফ ভাই আসলে কিছু করেনি, আমাদেরই নাসরিন জাহান করেছে, আশরাফ ভাইকেই করেছে নাসরিন জাহান। নাসরিন জাহান তার আলো দিয়ে আলোকিত করেছে। নাসরিন জাহান যা লেখে আর কি, আসলে নাসরিন লেখার কথা নয়, নাসরিন জাহান একদিন আমাকে খুবই গালাগালি করলো, মানে একটা খুব বাজে গালাগালি আর কি, দিয়ে আমাকে বললো যে তুমি আর কোনোদিন আমাকে যোগাযোগ করবা না বা আমার জন্য কিছু লিখবে না। খুব মনটাও মানে খারাপ হয়ে গেল। তারপর দিন আবার ফোন করে বলছে, শোনো তুমি একটি চরিত্র কিন্তু আমার লেখায় এসে গেছো। নাসরিন জাহান ভূতের গলিতে যখন থাকতো, গভীর রাতে এলোমেলো হয়ে আমরা সেই সময়কার ছাত্র জীবন ভূতের গলিতে এসেছি। ভূতের গলিতে দরজা নক করে, বাড়িতে যাওয়ার উপায় নাই, নক করে দরজা খুলে গালাগালি সাংঘাতিক। আশরাফ ভাই এসে জড়িয়ে ধরে বলে যাই খাওয়া দাওয়া তো করছো মনে হয়, আমরা হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে, শুয়ে ঘুমিয়ে পড়ো, কার্পেটের উপরে মেঝেতে শুয়ে দিই। শীতের রাতে, নভেম্বর ডিসেম্বরই হবে, শীতের আমার খুব মনে আছে, এবং এই কথাটা আমি যখন বলি তখন অন্যরকম একটা আবেগ এসে যায়। শুয়ে আছি গভীর রাতে, ঠান্ডা একদম উটিমুটি হয়ে, কোনো কিছু নেই। দেখলাম যে নাসরিন জাহান আস্তে আস্তে এসে তার গায়ের চাদরটা খুলে আমি ওই মেঝেতে শুয়ে থাকা মানুষটিকে মুড়িয়ে দিয়ে আস্তে আস্তে চলে গেল। নাসরিন জাহানের এসব গল্পই, নাসরিন জাহানের এসব ভাবনায় তার গল্পে, তার উপন্যাসে এসে গেছে। এবং আমি সেই সময় বলেছিলাম, আজও বলি এই কথাটা বলে, যে আসলে মনি আহতাব ভাই আছে, ইসমি আছে, পারভেজ হোসেন আছে, আপনারা অনেকেই আছেন, ফরিদ কবির ভাই তো তার ছেলেবেলার সেই জায়গাটা অন্যভাবে তুলে ধরেছে। বিশেষত এবারের উপন্যাস পড়ে আমি এখনো পড়ছি, প্রায় সময়ই পড়ি আর কি উপন্যাসটা পড়ে। তো এগুলো কিন্তু আসলে লেখা যায় না। আমি সেই পুরোনো কথা নাসরিনের মনে আছে কিনা, নাসরিন জাহানকে বলেছিলাম যে গল্প কবিতা লেখা যায় না। সবাই বলছে কি কারণ, এই বিশ্বসাহিত্য ক্ষেত্রে গল্প কবিতা আসলে লেখানো হয়, কেউ একজন লেখায়। আসলে ওই ওহির কথা আমরা বলি না, ওহি তো আর নাজিল হবে না, ওহি তো শেষ হয়ে গেছে। এলহাম, এই যে এলহাম, এই হলো গল্প, এই হলো কবিতা, এই হলো উপন্যাস, এই হলো সাহিত্য। কাউকে না কাউকে সৃষ্টিকর্তা ওইরকম করে লেখায়, এবং তারাই হয় কবি, তারাই সাহিত্যিক, তারাই ছোট গল্পকার, তারাই উপন্যাসিক, এবং এরা অনেক আলোকিত, অনেক আলোকিত। এদের সঙ্গে অন্য কারোর সঙ্গে তুলনা হয় না। আমরা ছাপোষা, স্কুল মাস্টার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পড়িয়েছি, কিন্তু বাস্তবে আমরা এই আলোর দিকে তাকিয়ে আছি।
আমরা ফরিদ কবিরের দিকেই তাকাই, আমরা মনি হায়দারের দিকেই তাকাই, আমরা সাজ্জাদ শরীফের দিকে তাকাই, আমরা পারভেজ হোসেনের দিকে তাকাই, আমরা শেখ সেলিম মোর্শেদের দিকে তাকাই, আমরা আজমের দিকে তাকাই, আমরা তাকিয়ে থাকি নাসরিন জাহানের দিকে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ শহীদ মঞ্জুর ভাই, খুব চমৎকার বলে গেলেন। ছোটবেলার বন্ধু আসলে যেমন করে বলার কথা তিনি তেমন করেই বলেছেন। এটা আমরা আনন্দিত যে আমরা আজকে আসলে সব রকম মানুষকে, সব রকম সাহিত্য সারথীকে সাথে পেয়েছি, এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দিত। আমাদের সামনে আছেন মীরা মাহফুজ আপা। মীরা মাহফুজ আপা, আপনি 2 মিনিট, একদম 2 মিনিট করে আমরা সবাই কথা বলবো। উপস্থিত সুধী, শুভ সন্ধ্যা। একটি খুব সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমরা। আমি অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি কথা সাহিত্যিক নাসরিন জাহান। একটি ছোট ঘটনা বলার জন্য আমি স্বেচ্ছায় এলাম এখানে। আমি একটু আগে যখন লিফটে আসছি, দেরি করে ফেলেছিলাম, তাড়াহুড়ো করেই আসছি, তো 2 যুবক লিফটের সামনে দাঁড়ানো ছিল। তারা একই সঙ্গে আমার লিফটে উঠলাম, তো বলছে যে, আমি বলছি যে লিফটে 5 যাবো, একটু প্রেস করে দেবেন। ওরা নিজেরাই বলাবলি করছে, কি যেন একটা আজকে অনুষ্ঠান হচ্ছে। তো আমি স্বেচ্ছায় বললাম যে নাসরিন জাহানের কে নিয়ে আলোচনা আছে 5 তলায়। ওরা যাচ্ছিল 7 তলায়। 7 তলায় বাটন টেপা হয়ে গেছিল, ওরা চেঞ্জ করে চলে এলো। এই হচ্ছে নাসরিন জাহান, একজন লেখকের এটা বড় পাওয়া আমি মনে করি। নাসরিন জাহান সেই জায়গায় পৌঁছেছে যেখানে এই পাওয়াটা পাওয়া যায়। তাই নাসরিন জাহান অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। নাসরিন জাহানের বই নিয়ে যে আলোচনা হচ্ছে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, যে লেখক যখন বড় হবে তখন তার কর্ম নিয়ে তো আলোচনা হবে। সেই কর্মটা নিয়ে নাহিদা আশরাফি, জগদীর প্রাণ, সে যে আয়োজনটা করেছে সেটা একটা ভালো আয়োজন। এরকম আরো আয়োজন নিশ্চয়ই হবে। অন্যরা যারা লিখছেন আজকে নাসরিন জাহানের এই অনুষ্ঠান, তাদেরকে অনুপ্রেরণা যোগাবে। আমি সবাই নাহিদাকেও এই সুযোগে একটি ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আসলে সবাই একটু করে কথা বলছিলাম, আনন্দ করছিলাম। এই কারণে আমরা একটা মানুষের অপেক্ষায় ছিলাম। তিনি আমাদের মাঝে চলে এসেছেন, বিশিষ্ট লেখক এবং শিক্ষাবিদ খালিকুজ্জামান ইলিয়াস। আমরা স্যারকে বিনীতভাবে অনুরোধ করবো মঞ্চে। আমরা খুব অল্প সময়, জাস্ট 1 মিনিটের মধ্যে আমরা সাথীকে একটু ডাকছি, সাথে চলে আসবে। আমরা 1 মিনিটের মধ্যে একটু ভালোবাসা বা শুভেচ্ছা বার্তা শুনবো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে নাসরিন আপার কথা বলতে গেলে আমি খুবই আবেগ আপ্লুত হই। এর আগেও আমাকে একবার বলা হয়েছিল আপা সম্পর্কে কিছু বলতে বা আপাকে নিয়ে। আমি এসে এখানে আপাকে ভালোবাসা জানানো ছাড়া আর কিছু যেন বলতেই পারি না। মানে আমি এতটাই আবেগ আক্রান্ত হই। এর কারণ কি,
এর কারণ তার সাথে আমার প্রতিদিন কথা হয়, প্রতিদিন তার সাথে আমার এত মানে আমি তাকে ভাবি, সেও আমাকে, আমি জানি না কতটুকু বন্ধুর মতো মনে করে, তাকে আমি অনেক বেশি বন্ধু হিসেবে ভাবি এবং পেয়েছি। আমার এই বয়সে এসে এরকম একজন মানুষকে আমি আমার বন্ধু হিসেবে পাবো, এটা আমি আসলে কখনোই কল্পনা করিনি। যাই হোক, আমি 1 মিনিটের জন্য এসেছি। তার মধ্যে নাসরিন আপার গল্প, কবিতা সম্পর্কে কেউ বলেনি, গল্প উপন্যাস সম্পর্কে অনেকেই বলেছে। নাসরিন আপা আসলে কবিতার জগতে নতুন বলতে উনি কবিতার ভাব তো আছে ভেতরে, সেটা এখন কবিতা আকারে উনি প্রকাশ করছেন। প্রতিদিন ফেসবুকে আমরা ওনার কবিতাগুলো পড়ি, কবিতার বইও বেরিয়েছে। আর ওনার ওই উরুক্কু উপন্যাসের মাধ্যমে আসলে আমারও নাসরিন আপার সাথে চেনা জানা বা ওনাকে আমি জানি। আর উপন্যাস আমি যে খুব বেশি পড়েছি তা না, কিছু পড়েছি। তবে ফরিদ কবির ভাই যে বলে গেলেন যে উপন্যাসের চেয়ে নাসরিন আপার ছোট গল্প বেশি ইউনিক, এটার সাথে কিন্তু আমিও অনেকটা একমত। কারণ আমি দেখেছি যে ছোট গল্পের ভেতরে ওনার যে একটা মানে আন্তর্জাতিকতা, মানে তার যে থিমগুলো এত বিশেষভাবে এসেছে যা সচরাচর পাওয়া যায় না অন্য অনেকের গল্পে। এবং হাতে গোনা 2-4 জনের মধ্যে যদি নাম বলি, ওনার নাম বলা যাবে, নাসরিন আপার নামটা বলা যাবে। এবং ওনার তো কল্পনা শক্তি এতটাই প্রবল, এতটাই তীক্ষ্ণ, যে যার কারণে ওনার গল্প বা উপন্যাসের ভাষাটাকে অনেক সময় মনে হয় যে উনি পরাবাস্তব বা অবাস্তব কিছু নিয়ে লিখছেন। আসলে কিন্তু বাস্তবতাকেই উনি এমন ভাবে তুলে ধরেন, সেটাকে পরাবাস্তব বা অতিবাস্তব বা অবাস্তব মনে হতে পারে, কিন্তু বাস্তবতার নিরিখেই উনি সবকিছু তুলে ধরেন ওনার গল্পে, ওনার উপন্যাসে। আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আমি ওনার এই বয়সে বড়কালের বন্ধু, আর ওনার ছোটকালের বন্ধু উনি মঞ্জু, কি বললেন যেন ওনার নাম, শহীদ মঞ্জু। ওনার কাছ থেকেও ওনার স্মৃতিতে রাখা অনেক কথা শুনলাম। আশরাফ ভাইয়ের কাছ থেকে কিভাবে বিয়ে শাদী হলো সবকিছু শুনলাম, জানলাম। ফরিদ ভাই অনেক মজা করে অনেক কথা বললেন। তানিয়া আপু, ইশরাত তানিয়া আপু এত সুন্দর বিশ্লেষণ করলেন ওনার গল্প নিয়ে, উপন্যাস নিয়ে, ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আপাকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সাথী। আমরা 1 মিনিটের কথা শুনবো শামীমারা আপা। শামীমারা তখন থেকে আপা খুব চাচ্ছিলেন 1 মিনিটে আমরা তার কথা শুনে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার পরিচয় একটু বলি, যদিও 1 মিনিট দেওয়া হয়েছে। আমি ডক্টর শামীমারা, বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর হিসেবে রিটায়ার করেছি, কিন্তু আমি ছোট থেকে লিখি। তো আমি আমার মানে জানাশোনা কিংবা দেখা এগুলি খুবই কম। এই জগতের সাথে আমি জাস্ট আর কি, আমি সবাইকে, যেহেতু আমি লিখি, সবার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক রয়েছে। কিন্তু সব থেকে বড় সম্পর্ক যে আমি নাসরিন জাহানের থেকে পেলাম, যখন ওনার লেখার ভক্ত আমি অনেক আগে থেকে, কিন্তু ফেসবুকের যুগ জানেন, তো আমি স্বাভাবিক কারণে ওনাকে আমি অফ করেছি, উনি আমার সাথে বন্ধুত্ব হয়েছে। কিন্তু আমি এখন পাঠক হিসাবে একটু কথা বলি, কারণ এই বন্ধুত্ব এটা ভালোবাসা, একজন লেখকের স্বার্থকতা। সেখান থেকে আমি বলবো যে লেখক কার হৃদয়ে ঢুকে যাচ্ছে সেটা কিন্তু লেখক জানতে পারে না। তা আজকে এই মহতী অনুষ্ঠানে এসে আমি নাসরিন জাহানের সংস্পর্শ পেলাম, এবং আমার সামনে সবাই যারা গুণীজন আছেন সবার যে আমি একটা বক্তব্য শুনছি এবং ভালো লাগছে। আর সর্বশেষে আমি একটা কথা বলার জন্যই এই মঞ্চে এসেছি, সময় কম। নাসরিন জাহানের নিকনেম হচ্ছে বিউটি। এটা আমি ওনার সাথে যখন ফেসবুক যাই হোক, ওনাকে আমি যেহেতু জানতে চাই, যে আমিও লিখি যেহেতু, আর আমার নাম শামীমারা, কিন্তু আমার ডাক নাম বিউটি, এবং উনি আমার মিতা। এটা একটা সম্পর্ক। অবাকের সাথে খেয়াল করলাম ওনার মেয়ের নাম অর্চি, আমার মেয়ের নামও অর্চি। এই জন্য আমি ওনার সাথে আমি ডবল মিতাতে চলে গিয়েছি। এটা আমার বিশাল পাওয়া আমি মনে করছি, যেহেতু এত বড় একজন মাপের লেখক। এবং আমি ওনার উত্তরসূরি হয়ে, ওনার শিষ্য হয়ে সামনের দিনে এগুতে চাই।
কারণ আমি এখন অবসরপ্রাপ্ত হয়ে এসেছি এবং ছোট থেকে লিখি। এখন লেখার মান তো আমার এটা কিছুই হয়নি, আমি মনে করি। থাকবে, চলমান থাকবে। আমাদের যাত্রা হলো শুরু, কেবল তো আমরা শুরু করলাম, এরপর আরো দীর্ঘ পথ পাড়ি দেওয়ার আছে। আমরা বোধহয় সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলাম, আমরা সেই সময়টায় চলে এসেছি। যে কারণে আজকের এই আয়োজন জলধি বুক রিভিউ প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতায় 53 জন প্রতিযোগীর মধ্য থেকে আমাদের সেরা 3 বাছাইয়ের যে প্রক্রিয়াটা ছিল, এই দীর্ঘ যাত্রায় যারা আমাদের সাথে ছিলেন তাদের জন্য ভালোবাসা, এবং যারা বিজয়ী হলেন আজকে তাদের জন্য সামান্য আয়োজন। আমি প্রথমেই দেখে নিচ্ছি যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন, দুঃখজনকভাবে তিনি আসতে পারেননি, তার মা অসুস্থ হাসপাতালে, কাজী তাকে কিছু বলার নেই এই মুহূর্তে, কাজী তার জন্য আমাদের প্রার্থনা রইল। হ্যাঁ, নামটা বলছি। আমাদের তৃতীয় স্থান অধিকার করেছি 53 জনের মধ্যে চট্টগ্রাম থেকে ইলিয়াস বাবরের জন্য আজকে আসতে পারেনি, অসম্ভব দুঃখ নিয়ে এসে আমাকে একটা খুব সুন্দর চিঠি লিখেছে কেন আসতে পারেনি। আসলে এখানে আমাদেরও বলার কিছু নেই। দ্বিতীয় স্থান যিনি অধিকার করেছেন জলধি এই বুক রিভিউ প্রতিযোগিতা 2005-এ, তিনি ময়মনসিংহ থেকে সোহেল মাঝার। আমি সোহেল মাঝারকে ডেকে নিয়েছি একটু মঞ্চে তার পুরস্কার গ্রহণের জন্য। পুরস্কার গ্রহণ করবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের শিক্ষাবিদ ডক্টর খালিদুজ্জামান ইলিয়াস স্যার আছেন পারভেজ হোসেন এবং দিলারা মেজবা আপা, এবং আমি ডেকে নিচ্ছি আশরাফ ভাইকে। আশরাফ ভাই একটু আসবেন। প্রথমে ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। প্রথমে ফুলের শুভেচ্ছা জানাবেন পারভেজ ভাই। পারভেজ হোসেন, আমাদের কথা সাহিত্যিক পারভেজ হোসেন সোহেল মাঝারকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। পুরোটা তো তার জন্য এবার রয়েছে একটা ক্রেস্টটা তুলে দিতে অনুরোধ করছি আমাদের স্যার খালিদুজ্জামান ইলিয়াস স্যারকে। ক্রেস্ট এবং সম্মাননা। সম্মাননা সনদ তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আশরাফ ভাই এবং স্যারকে। আচ্ছা, এবার যেটা আছে এটা আপনি আমার কাছ থেকে নিতে পারেন, এদিক থেকে ঘুরে এসে একটা ছোট্ট খাম রয়েছে, একটা অর্থমূল্য, আসল নকল জানি না, তারপরে রয়েছে এই অর্থমূল্যটা আপার হাত থেকে। ধন্যবাদ সোহেল মাঝারকে। এবার অনুরোধ জানাচ্ছি প্রথম স্থান অধিকারীকে। হ্যাঁ, বলবেন আপা। প্রথম স্থান যিনি অধিকার করেছেন তার সম্পর্কে একটু বলা ভালো। এখানে আসলে প্রথম স্থান অধিকার সে একা করেনি, সাথে তার যিনি বন্ধু বলবো, তার গৃহবন্ধু, তার পার্টনার, সেও করেছে, রুমমেট তো বটেই। কারণ ওকে লিখিয়েছে মূলত লাবণী। লাবণীর নামটা আমি আগে উচ্চারণ করলাম, কারণ পুরস্কারটা আসলে দুজনেরই প্রাপ্য। কারণ লাবণী এতটা ফোর্স করেছে ওকে লিখতে, এবং ফোর্স করিয়ে লিখিয়েছে, এবং দেখা গেল শেষ পর্যন্ত সেই প্রথম স্থান অধিকার করেছে। তো সেক্ষেত্রে লাবণীর জন্য প্রথমে একটা জোরে করতালি। তারপরে আমি ডেকে নিচ্ছি শাহরিন আরাফাতকে, আমাদের জলধি বুক রিভিউ প্রতিযোগিতা 2025-এর প্রথম স্থান অধিকারী শাহরিন আরাফাত। শাহরিন আরাফাতকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে প্রথমে। এরপর ক্রেস্ট এবং সম্মাননা তুলে দেওয়ার জন্য আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে বিনীত অনুরোধ করছি।
আচ্ছা হ্যাঁ আপনার সাথে। এবার আছে আরো আছে একটু একটা খাম যেটা বলেছি খুবই সামান্য অর্থমূল্য, কিন্তু তারপরও যেহেতু পুরস্কার কাজে আবার অনেক ধন্যবাদ। আচ্ছা এবার আশরাফ ভাই যাবেন না। আশরাফ ভাই আপনি ফুল পেয়ে চলে যাচ্ছেন, এটা তো ঠিক না। আচ্ছা আমরা এতক্ষণ ধরে সবাইকে করলাম, কিন্তু একটা কাজ করা হয়নি, ইচ্ছে করে করা হয়নি। যেটা করা হয়নি সেটা আসলে আমরা সবার এই চারজনের উপস্থিতিটা খুব করে চাইছিলাম, যার জন্য অপেক্ষা করছিলাম। যেটা হচ্ছে যাকে নিয়ে আমাদের এই আয়োজন, নাসরিন জাহান। নাসরিন জাহানকে একটু ছোট্ট ভালোবাসা উপহার এবং ফুল তুলে দেবেন আমাদের যারা মঞ্চে আছেন তারা। আমি বিনীতভাবে স্যারকে অনুরোধ করছি। আরে পারভেজ ভাই আপনি ওই সাইডে গেলে ভালো হয় না স্যার। আচ্ছা ফুলের শুভেচ্ছাটা এটাই ভালো হয়েছে। হ্যাঁ আপনি নিজে থেকে নিয়ে নিন, আপনি নিজে থেকেই নিয়ে নিন, এটাই আনন্দে। অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আমরা আসলে এটাই নিয়েছিলাম। আমরা এখন খুব সংক্ষেপে আমাদের আজকে যে দুজন বিজয়ী আছেন, সৈয়দ মাজার এবং শাহরিন আরাফাত, আমি প্রথমে সৈয়দ মাজারকে ডেকে নিচ্ছি। আমরা খুব সংক্ষেপে তাদের অনুভূতিটুকু জানতে চাইব। সৈয়দ মাজার। যতগুলি ধারা আছে এই বুক রিভিউ বা পাঠ পর্যালোচনা নিয়ে, এই ধরনের আয়োজন বাংলাদেশে আগে কখনো হয়েছে আমার জানা নেই, বা উপমহাদেশের প্রেক্ষাপটে কোথাও হয়েছে কিনা বলে আমার জানা নেই। তো এই দিক থেকে আয়োজনটি একেবারে নতুন কিন্তু প্রয়োজনীয়। আর নাসরিন আপা সম্পর্কে তো দীর্ঘ আলোচনা হয়েছে, আপনারা সবাই করেছেন, জানেন সবাই। বিশেষ করে মনি হায়দার ভাই, মনি ভাই, তানিয়া, তারা যেভাবে গল্পের এবং কথা সাহিত্যের বিশ্লেষণ করেছেন, সেখানে তারপরে আর নতুন করে ওই বিষয়ে কথা বলার মতো সাহস এই মুহূর্তে আমার অন্তত নেই। আমি ছোট্ট একটা স্মৃতিচারণ করতে চাই। সেটি হচ্ছে, আমরা যারা লেখালেখি করি, সবাই নয়, অনেকেরই বা বেশিরভাগই নামটা পরে নেওয়া হয়। পিতৃপ্রদত্ত বা শিক্ষকদের যে নামটি দেওয়া থাকে, সেটি পরে আর লেখকের বেলায় কার্যকর হয় না বা সেটা ব্যবহার করা হয়। আমি নাসরিন আপা এক সময় অন্যদিন সম্পাদনা করতেন, আপনারা সেটি জানেন, সাহিত্যের বিষয়টি। আমি লেখা নিয়ে গেলাম, একাধিকবার লেখা নিয়ে যাই। নাসরিন আপা আমাকে আমার সাথে গল্প করে, চা খাওয়ায়, আদর করে। আমি আমাকে আমার কবিতা দিই, হ্যাঁ কবিতা ভালোই হয়েছে, বা আমারও নিজের যে বিচার, যে সকল কবিতা অন্য দিনে ছাপা হয়, সেই বিবেচনায় আমার কাছেও মনে হয়েছে যে আমার তো ছাপা হওয়ার মতো ছাপে। আশাহত হল। একদিন বললাম যে আপনি আমার লেখা ছাপছেন নাকি, এইটা বলতাম। বললো যে দেখো, লেখালেখি করবে, তুমি তো আমার এলাকারই ছেলে, সেই জন্য তোমার প্রতি আমার এক ধরনের স্নেহ বা মমতার জায়গা তৈরি হয়েছে।
কিন্তু লেখক হতে পারবে না, এটি আসলে তোমাকে দিয়ে হবে না। কারণ দেখো, নাসরিন জাহান বিউটি কিন্তু লেখক হতে পারে না। নাসরিন জাহান বিউটিটা আবার কি? কেন আমি তো নাসরিন জাহান বিউটি। তো নাসরিন জাহান বিউটি লেখক হতে পারে নাই। নাসরিন জাহান, তুমি তোমার নামটাকে একটু ছোট কর, স্মার্ট কর। তো ভাবলাম যে লেখক হওয়ার একটা দুর্মর আকাঙ্ক্ষা, লিখতে হবে, কাগজে নিজের নামটা দেখবো, সে আকাঙ্ক্ষা আমি স্যাক্রিফাইস করতে। ঠিক আছে, তো আপনি একটা নাম রেখে দেন, না তোমার নাম তুমিই রাখো, সেটাই ভালো। আচ্ছা ঠিক আছে। তো আমি আসলে বেশি কিছু করিনি, সেটি হচ্ছে যে আমার নিজের যে মায়ের দেওয়ার নাম, সার্টিফিকেট নাম, সেটা যা ছিল সেটাকে জাস্ট একটু উলট পালট করে এই মাজহারুল হক ছিল, সেটাকে সোহেল মাজহার, সোহেল আমার নিক নাম। তো কাজেই ওটা আমার মা ভালোবেসে আদর করে ডাকতেন, মায়ের দেওয়ার নাম, মা নেই, মায়ের স্মৃতিটাই থাকতো। তো সেইভাবে সোহেল মাজহার হয়ে যাওয়া আর কি। তো আবার এই যে বেশ 8-10টা বই নিয়ে আমি পড়েছি বা আলোচনা করেছি। এটি নাসরিন আপার বলেন, আমার নিজের একটি যেটা বৈশিষ্ট্য, সেটি হচ্ছে যে কোনো বই পড়লে, বিশেষ করে গদ্য সাহিত্য বলে আমার ভালো লাগলে আমি আমার অনুভূতিটা লিখে রাখার চেষ্টা করি বা আলোচনা করি, নিস্তাগিতেই করি। তো ওভাবে উড়ুক্য, শঙ্খন অর্থকী, নিকুঞ্জিলা, তারপরে হচ্ছে পড়ে যাই, নিশি পক্ষী, এরকম কিছু বই আমি আলোচনা করেছি। সেটি আসলে এখানে এভাবে এসেছে। নাহিদা আপাকে আবারও ধন্যবাদ জানাতে হয়, যেহেতু উনি এই আয়োজনটা করেছেন। তো সে কারণে আমি কিভাবে মাজহারুল হক থেকে সোহেল মাজহার হলাম, সেই গোপন কথাটা আসলে বলার একটা সুযোগ পেয়ে গেলাম। সবাইকে ধন্যবাদ, যারা মঞ্চে আছেন, যারা শুনছেন, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, এখানে যারা উপস্থিত আছেন, মঞ্চে যারা আছেন, এবং অবশ্যই 3 জন নারীকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। প্রথমেই আমার ঘরের মানুষটি লাবণী, দ্বিতীয় নাহিদা আপু, যিনি আমাকে এখানে লেখার জন্য তাগাদা দিয়েছেন, আর তৃতীয়ত হচ্ছেন সেই মানুষটি, যে মানুষটিকে নিয়ে, যে মানুষটির কর্ম নিয়ে আমি লিখেছি, নাসরিন জাহান। লাবণীর বক্তব্যে বলেছিল যে আমি যখন রিভিউটা লিখছিলাম তখন আমি বলছিলাম যে আমি যদি গল্প লিখি, আমার অনেকগুলো অপ্রকাশিত গল্প আছে, কোনো গল্পের বই এখনো প্রকাশিত হয়নি। তো ওই গল্পগুলোর কিছু কিছু গল্প আমি আমার গল্পের মধ্যে এরকম ধাঁচ আছে যেগুলো পড়লে নাসরিন জাহানের গল্পের সঙ্গে অনেক কিছুটা মিলতে পারে, এবং সেটা হচ্ছে মূলত তার নিরীক্ষাধর্মী যে গল্পগুলো আছে, তার যেই জাদু বাস্তবতার যে গল্পগুলো আছে, এবং তার মেটাফরের যে ব্যবহার তিনি করেছেন, অসাধারণ আমার কাছে মনে হয়। যে এখানে এর আগে অনেকেই আলোচনা করে গেছেন ইতিমধ্যে, যে হয়তো নাসরিন জাহানের ছোট গল্প নিয়ে আলোচনা কম হয়েছে, তার উরুক্কু নিয়ে আলোচনা বেশি হয়েছে, কিন্তু আমার মনে হয়, আমি যেহেতু ছোট গল্পের পাঠক মূলত, আমার কাছে মনে হয় যে ছোট গল্প নিয়ে গবেষণা হতে পারে। এইটা আমাদের এখানকার যে গল্পের প্যাটার্ন, সেই প্যাটার্ন পরিবর্তনের সঙ্গে এটা সম্পর্কিত, সেই বিষয়টা নিয়ে গবেষণা হতে পারে। আর একটা বিষয় আমি বলতে চাই যে আমি যেহেতু সাংবাদিকতার মানুষ, আমি সাহিত্য জগতের মানুষ না সেইভাবে, আমি ওইভাবে সাহিত্য জগতে আমার বিচরণ নেই, কিন্তু আমি পাঠক। তো পাঠের মধ্যেও আমার ধরনটা হচ্ছে একটু ভিন্ন ধাঁচের, যেটা আমার কাছে মনে হয় যে নাসরিন জাহান আমার সেই পাঠের ক্ষুধা অনেকটা মেটাতে পেরেছে। তো যে কারণে আমি যখন লিখেছি তখন আমার মনে হয়েছে যে আমি আসলে ওই বিষয়গুলোই আমার কল্পনাতে আছে,
যে আমি নিজে যখন একটা গল্প লিখবো, যে প্লটটা তৈরি করব, যে ক্যারেক্টারগুলো তৈরি করব, ওই ক্যারেক্টারগুলো কিরকম হতে পারে, ওই ক্যারেক্টারগুলো আমার চোখের সামনে যখন ভাসছে, আমি এটা দেখতে পাচ্ছি নাসির জাহানের বই যখন পড়ছি তার গল্পগুলোর মধ্যে। তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি যখন এই রিভিউটা লিখছি, তাহলে এটা রিভিউ না, আসলে এটা আসলে তার গল্পগুলো নিয়ে আমার যে মতামত, আসলে ওই মতামতটা আমার মন থেকে যে মতামতটা বেরিয়েছে সেটাই আমি আসলে প্রকাশ করছি। আমি আসলে ওই রিভিউর যে গতানুগতিক ধাঁচ, ওই ধাঁচে আমি রিভিউটা লিখিও নি। সেটা হয়তো নাহিদা আপু এবং বিচারকরা যারা ছিলেন তারা জানেন। তো আর আমার এই রিভিউ লেখার পিছনে একটা বড় অবদান লাবণীর অবশ্যই আছে। আমি আসলে সময় পাচ্ছিলাম না, অনেকগুলো ঠিক কথা সাহিত্য না, নন ফিকশন আমার অনেকগুলো লেখার পেন্ডিং ছিল। ওই লেখাগুলোর কারণে, যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়কালের অনেকগুলো বিষয় নিয়ে আমি লিখছিলাম এবং বেশিরভাগই পলিটিক্যাল লেখা। তো ওই লেখাগুলোর মধ্যে আমি এই নাসরিন জাহানের গল্পের জগতে আমি ঢোকার জন্য একটু সময় নিচ্ছিলাম। তো যখন ঢুকলাম তখন আসলে আমি প্রায় 7-8 দিন ঘুমাইনি, প্রায় ঘুমিয়েছি হয়তো 4-5 ঘন্টা হবে সর্বোচ্চ। তো ওই আমি এটার ঘোরের মধ্যে ছিলাম এবং এই পড়ার মধ্যেই ছিলাম। তো এই ঘোর যেই লেখক তৈরি করতে পারে, সেই লেখককে নিয়ে শুধু এই একটা একজন সীমাবদ্ধ থাকা উচিত না। আমার মনে হয় তাকে নিয়ে গবেষণা হওয়া উচিত। ধন্যবাদ সবাই।